আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বাংলার প্রথম পত্রের মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ অর্থাৎ এমসিকিউ নিয়ে আসছি তোমাদের সাথে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পাবা বেশ কয়েকটা, যেগুলো তোমরা মনে করো যে তোমাদের পরীক্ষায় তোমাদের আসবে কিভাবে, এই জায়গাগুলো থেকে কীভাবে এমসিকিউগুলো আসতে পারে, ওইগুলো এ টু জেড আলোচনা করবে ইনশাল্লাহ। বা ওইটার রিলেটেড এই এমসিকিউটা থেকে আদার্স আরও এমসিকিউ কীভাবে তুমি সলভ করতে পারো বা ওইটার রিলেটেড কীরকমভাবে এমসিকিউ আসতে পারে, ওইটাও তুমি পাবা আজকের ক্লাসে ইনশাল্লাহ। তো যারা অলরেডি ক্লাসে চলে আসছো তোমরা সবাই একটু ক্লাসটা কী করো, ক্লাসটা একটু শেয়ার করে দাও, আর তোমাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে অবশ্যই একটু মেনশন করে দিবা। আর আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু বেশি জানাবা। সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায়, আশা করি একটা জাক্কাস ক্লাস পাবা আজকে। যারা অলরেডি ক্লাসে চলে আসছি তোমরা সবাই একটু ক্লাসে ঝটপট। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাসে সবাই অলরেডি যুক্ত হয়ে গেছে অনেকেই, তোমরা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছো। আচ্ছা, আমরা জাস্ট আর 1 মিনিট ওয়েট করব বাকি যারা আছে তাদের জন্য। হ্যাঁ, আমরা জাস্ট আর 1 মিনিট ওয়েট করব, 1 মিনিট, ঠিক আছে? 1 মিনিট ওয়েট করবো যে বাকি যারা আসো যে ক্লাসে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত আমরা 1 মিনিট ওয়েট করবো, ঠিক আছে? তো এই 1 মিনিটের মধ্যে অর্থাৎ কি 60 সেকেন্ডের মধ্যে তুমি একটা গুরুত্বপূর্ণ কাজ করে নাও। সেটা হচ্ছে তুমি ফ্রি ক্লাসটা শেয়ার করে, মানে আজকে এখন যে ক্লাসটা হইতেছে এই ক্লাসটা তুমি যদি শেয়ার করো তোমার বন্ধুদেরকে, তাহলে তুমি একটা স্মার্টফোন পাইতে পারো, অথবা 1000 PDF দেওয়া হবে এটা যারা ক্লাসটা শেয়ার করবা। তারপর 12টা ডায়েরি দেওয়া হবে, তারপর হচ্ছে যা কি 50টা টি-শার্ট গিফট দেওয়া হবে। তার মোটামুটি অনেকগুলো গিফট আছে শুধুমাত্র কি ক্লাস শেয়ার করার মতো। তো তোমরা যারা অলরেডি ক্লাসে যুক্ত হয়ে গেছো তোমরা অবশ্যই কি করো, ক্লাসটা শেয়ার করে দাও, আমরা চলে যাবো ক্লাসে। হ্যাঁ, আমরা জাস্ট 1 মিনিট ওয়েট করবো, বাকি যারা আছে অনেকেই যুক্ত হচ্ছে, ঠিক আছে? অনেকেই যুক্ত হইতেছে, তো আমরা সবার জন্য 1 মিনিট একটু ওয়েট করবো। আর তোমরা যারা ক্লাসে অলরেডি যুক্ত হয়ে গেছো, যারা হৃদয় ভাইকে ভালোবাসো তোমরা অবশ্যই ক্লাসটা একটু কি করবা, শেয়ার করে দিবা। যারা হৃদয় ভাইকে ভালোবাসো তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, সবাই হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, অলরেডি 200+ চলে আসছো। আচ্ছা, আমরা একটু ঝটপট যুক্ত হয়ে যায় ক্লাসে, ঝটপট যুক্ত হয়ে যায় ক্লাসে। আশা করি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস পাবা আজকের ক্লাসে, ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা যেহেতু লাস্ট মুহূর্তে, তুমি একটা কথা মাথায় রাখবা, লাস্ট মুহূর্তে এই বছর দেখবা যে প্রতি বছর পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে কি বলে জানো, যে এমসিকিউ কঠিন হয়েছে, এমসিকিউ হার্ড হয়েছে, বাংলা এমসিকিউটা হার্ড হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার প্রথম পরীক্ষাটা হয়েছে বাংলা প্রথম। তো বাংলা প্রথম পরীক্ষাটা যখন তোমার প্রথম পরীক্ষাটা হয় তখন দেখা যায় যে তুমি মনে করো যে এই পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তারপর তোমার পরীক্ষাটা যদি খারাপ হয় তাহলে এই পরীক্ষাটার প্রভাবটা তোমার বাকি যে পরীক্ষাগুলো আছে আদার্স এই বাকি পরীক্ষাগুলো পড়ে এই প্রভাবটা। তো এর জন্য তোমাকে বাংলা প্রথম পরীক্ষাটা যদি ভালো হয় দেখা যাবে যে ওই ভালোটার কারণে বাকি পরীক্ষাগুলো দেখা যায় ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারতেছো, ঠিক আছে? এর জন্য আমি চাইবো তোমরা অবশ্যই কি করো, তোমরা একটু মনোযোগ দিয়ে একটু নড়ে চড়ে বসো। হ্যাঁ, ওকে, দেখো ক্লাসটা অনেকেই শেয়ার করছো, অনেকেই শেয়ার করে না। আমি চাইবো তোমাদের নৈতিকতা থেকে একটু ক্লাসটা শেয়ার করো। আমরা চলো একটু ক্লাস শুরু করে দিই। আমরা প্রথম যে এমসিকিউটা নিলাম এই এমসিকিউটা হচ্ছে ওয়ার্ড মিনিং থেকে এমসিকিউটা নিলাম। কোথা থেকে নিলাম? ওয়ার্ড মিনিং থেকে নিলাম। ওয়ার্ড মিনিং শব্দ অর্থ থেকে এমসিকিউটা নিলাম। একটু এদিকে তাকাই, তোমরা সবাই একটু মনোযোগ দাও, এইদিকে তাকাই, ঠিক আছে? তো প্রথম যে এমসিকিউটা সেটা বলছে সানাই, তারপর হচ্ছে ডোল ও কাশি, এই 3 বাদ্যযন্ত্রের ঐক্যতান বাদনকে কি বলে? বলছে কি যে সানাই, ডোল, কাশি এই 3 বাদ্যযন্ত্রের ঐক্যতান বাদনকে কি বলে? এটা ওয়ার্ড মিনিং থেকে নিছি। এই ওয়ার্ড মিনিংটা হচ্ছে তোমার অপরিচিতা গল্পের। কোন গল্পের? অপরিচিতা। হ্যাঁ, অপরিচিতা গল্প থেকে নিলাম। এই অপরিচিতা গল্পে কিন্তু অনেকগুলা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে, তোমাদের অনেকগুলা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে। এর মধ্যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বোর্ড পরীক্ষায় আসা ওয়ার্ড মিনিং। এটা কি বোর্ড পরীক্ষায় আসা ওয়ার্ড মিনিং। তাহলে চলো, তো এটার উত্তর কি হবে? উত্তর অনেকেই পারবা, কারণ মনে হইতেছে পারে এইটা একেবারে ইজি কোয়েশ্চেন, কিন্তু তোমার কথা হচ্ছে এই
এইদিকে তাকাই, একটু এইদিকে তাকাই। এই এমসিকিউটা যারা অলরেডি আনস করে ফেলছো, হ্যাঁ তোমাদের উত্তর সবার উত্তর নিব ইনশাল্লাহ, সমস্যা নেই। যারা অলরেডি আনস করে ফেলছো তোমরা একটু তাকাও, এইদিকে তাকাও। এই এমসিকিউটাই, এই যে এমসিকিউটা, এই এমসিকিউটাই তোমার এরকম ভাবে আসতে পারতো। কিরকম ভাবে আসতে পারতো? যে রোশন চুকি শব্দের অর্থ কি? যে রোশন চুকি, এই যে রোশন চুকি, এই রোশন চুকি শব্দের অর্থ কি? এরকম ভাবে আসতে পারতো। কিরকম ভাবে আসতে পারতো? যে রোশন চোখে শব্দের অর্থ কি? আর তোমাদের কাছে আল্লাহর রাস্তায় তোমাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও। প্লাস পাশাপাশি তোমরা একটা নৈতিকতা আছে না, আমি ফ্রি ক্লাস নিব তোমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি ক্লাস নিব। আর এই ফ্রি ক্লাসে তোমাদেরকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। তো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আমি আমার দিক থেকে, হৃদয় ভাইয়ের দিক থেকে যতটুকু দেওয়ার সবটা দেওয়ার চেষ্টা করবো, যে কিরকম ভাবে এমসিকিউ, কোন জায়গা থেকে এমসিকিউ, কেমনে এমসিকিউ, কিভাবে আসবে এ টু জেড। কিন্তু তোমারও একটা নৈতিকতা আছে, সেটা হচ্ছে বাইরের ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া। এবার দেখো তো, এই যে রোশন চকি, এই রোশন চকি শব্দের অর্থ কি? এরকম ভাবে আসতে পারে যে রোশন চকি শব্দের অর্থ কি? তাহলে রোশন চকির শব্দের অর্থ হচ্ছে সানাইডুল কাশি, এই 3 বাদ্যযন্ত্রের ঐক্যতান বাদন, বা এই 3 বাদ্যযন্ত্র মিলে যে একটা বাদ্যযন্ত্র তৈরি হয়। এবার কথা হচ্ছে এই যে বাদ্যযন্ত্র অর্থাৎ কি রোশন চকি শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছিল? এরকম আসতে পারে যে রোশন চকি বা এই রোশন চকি শব্দটা কোথায় ব্যবহার করেছিল? তাহলে এটা অপরিচিতা গল্পে ব্যবহৃত হয়েছিল। কোথায়? অপরিচিতা। কোথায়? অপরিচিতা। এবার দক্ষযোগ্য কেন হইল না ভাইয়া? এই রোশন চকি সানাইডুল কাশি, এই সানাইডুল কাশির দ্বারাই তো কি হয়? আওয়াজ হয়, শব্দ হয়, ঠিক আছে না, বাজনা হয়। তো সানাইডুল কাশি দ্বারা যদি বাজনা হয়ে থাকে ভাই, এইদিকে থাকে একটু, সানাইডুল কাশি দ্বারা যদি বাজনা হয়ে থাকে তাহলে দক্ষযোগ্য হইল কেন? হইল না কেন? এইটা হয় না কারণ এটা মানে হট্টগোল বোঝায়। এটা দ্বারা কি বোঝায়? হট্টগোল বোঝায়। কি বোঝায়? হট্টগোল বোঝায়, হট্টগোল। তো এইটা দ্বারা যেহেতু হট্টগোল বোঝায়, এর জন্য এটা হয় নাই। দক্ষযোগ্য মানে কি? হট্টগোল। তোমার পরীক্ষা আসতে পারে এই যে দুয়া শব্দটা, এটা পরীক্ষাতে চলে আসছে, এটা বোর্ড পরীক্ষায় চলে আসছে। দেখবা তুমি বোর্ডের কোশ্চেন যখন সলভ করবা তখন দেখবা যে এই ধোয়া বলতে কি বোঝায়? ধোয়া, এই ধোয়া বলতে কি বোঝায়? সবাই একটু কমেন্ট করছো দেখি, সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে? এই ধোয়া শব্দের অর্থ, ঠিক আছে? ধোয়া শব্দের, সবাই একটু কমেন্ট করে, কি কমেন্ট করবা? যে ধোয়া শব্দের অর্থ কি? ধোয়া শব্দের অর্থ কি? আচ্ছা, এই ধোয়া বলতে কি বোঝায়? ধোয়া বলতে আমরা গান পরিবেশন করি না, ঠিক আছে? এইটা কিন্তু আশা কোশ্চেন, এটা কোথায়? এটা কিন্তু আশা কোশ্চেন, ঠিক আছে? তো এই দোয়া শব্দটার অর্থ কি? দোয়া শব্দটা মানে হচ্ছে গানের দোহরার বরাবর, অর্থাৎ গানের শেষ অংশে যেটা পরিবেশন করা হয়। কি বলছি? এইদিকে তাকাই ভাই, প্রতিটা ওয়ার্ড যেগুলো লিখছি, প্রতিটা ওয়ার্ড বিভিন্ন বোর্ডে আশা কোশ্চেন। এখানে দক্ষযোগ্য আশা কোশ্চেন, ধোয়া আশা কোশ্চেন, রোশন চকি আশা কোশ্চেন। তারপর এখানে বলে পঞ্চস্বর। পঞ্চস্বর মানে কি? পঞ্চস্বর কখন এই ওয়ার্ডটা ব্যবহার করেছিল? এই যে পঞ্চস্বর কথাটা বলছিল, হ্যাঁ, এই পঞ্চস্বর শব্দটা কখন ব্যবহার করা হয় বা কখন এই ওয়ার্ডটা ব্যবহার করেছিল? একটু দেখি তো। এই পঞ্চস্বর ব্যবহার করেছিল যখন অপরিচিতা গল্পে, আমরা জানি যে গল্পকথক। আচ্ছা, অপরিচিতা গল্পের গল্পকথককে বলো। গল্পকথক সবাই নোট করবা, সবাই একটু কি করবা? নোট করবা যে কথাগুলো কি বলতেছি, হৃদয় ভাই কি বলতেছে, সবাই একটু নোট করবা, ঠিক আছে? কি বললাম? গল্পকথককে, অপরিচিতা গল্পের গল্পকথককে। গল্পকথক হচ্ছে অনুপম। অনুপম নিজেই বলছে, অনুপম নিজেই বলছে এই কথাগুলা। তো এই অনুপমের অনেক দিন পর্যন্ত যখন পড়াশোনা করতেছে, পড়াশোনা করতে করতে একটা পর্যায়ে এরকম হইলো যে এখন তার কি বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে হইতেছে না, বিয়ে হইতেছে না। বা মামা মনে করে যে বিয়ের জন্য যে গড় দেখতে চাচ্ছে বা যে গড় পছন্দ করতে চাচ্ছে ওই গড়টা পাচ্ছে না। তো মামা যেহেতু এই গড়টা পাচ্ছে না, তখন একটা সময় যায় দেখা গেল যে না, এবার যায় বিয়ের কি তার ফুল ফুটছে অথবা বিয়ে হবে, এরকম একটা ঠিক হয়েছে। তো এই পঞ্চস্বর মানে বিয়ের যখন বিরোধিতা থাকে না, ঠিক আছে? যখন দেখা যায় যে না, হ্যাঁ বিয়ে হইতে আর কোনো বিরোধ নেই, তখন সেটা হচ্ছে কি পঞ্চস্বর। পঞ্চস্বরের সাথে কোনো কি থাকে না? বাধা থাকে না। মানে 5টা দেব দেবতা আমরা যেগুলো দেখি, ঠিক আছে, ওনাদের কোনো আর কিন্তু থাকে না, বাধা থাকে না। এই হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এই এমসিকিউ আশা করি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে? এই এমসিকিউ তোমরা মাথায় রাখবা যে একটা ওয়ার্ড মিনিং থেকে যতগুলা গল্প কবিতা আছে, তোমাদের যতগুলা গল্প কবিতা আছে, এই গল্প কবিতাগুলোতে, ঠিক আছে, এমসিকিউতে আসবে, একটা ওয়ার্ড মিনিং থেকে আসবে। তোমরা একটু এটা একটু মাথায় নিবা, হ্যাঁ? এবার দেখি পরের এমসিকিউ, দেখি পরের এমসিকিউ। আচ্ছা, শেষের কবিতা কোন ধরনের রচনা? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, একেবারে হাইলাইটেড মার্ক এমসিকিউ। এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ যে শেষের কবিতা কোন ধরনের রচনা। এটা সবাই একটু কমেন্ট করে যে শেষের কবিতাটা কোন ধরনের রচনা। এটা নিয়ে অনেক কোয়েশ্চেন হয়, এটা নিয়ে কি অনেক কোয়েশ্চেন হয় যে এনে বললো কি শেষের কবিতা। এবার এখানে শেষের কবিতা না দিতে পারে, না দিয়ে বলতে পারে যে শেষ লেখা কোন ধরনের রচনা। কি বলছি? শেষ লেখা। এই শেষ লেখাটা কোন ধরনের রচনা? কি বললাম? যে শেষ লেখা কোন ধরনের রচনা। অনেকেই কি করবা জানো? যা ধুম করে আনসার করবা যে শেষের কবিতা, যেহেতু কবিতা দেওয়া আছে, কি দেওয়া আছে? কবিতা দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে? কবিতা দেওয়া আছে। তাহলে কবিতা যেহেতু দেওয়া আছে, এখন তোমরা কি আনসার করবা? যে আনসার করবা এটা একটা কবিতাই, আনসার করবা কি এটা একটা
কবিতা। আসলে কিন্তু এটা একটা কি না, কবিতা না। এটা কি না, কবিতা না। এটা কি না, কবিতা না। তো আমার শেষের কবিতা হচ্ছে কি, শেষের কবিতা একটা উপন্যাস। শেষের কবিতা কি, একটা উপন্যাস। শেষের কবিতা কি, একটা উপন্যাস। এবার এইটা শেষের কবিতা না এসে আসতে পারে শেষ লেখা কি, শেষ লেখা কি। আর এই শেষের কবিতা কার লেখা, শেষের কবিতা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখছে, রবীন্দ্রনাথ। কি লিখছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। এবার কথা হয়েছে শেষ লেখা, শেষ লেখা কোন ধরনের রচনা, এটা আসতে পারে। তো শেষ লেখা কোন ধরনের রচনা, শেষ লেখা, শেষ লেখা সবাই কমেন্ট করছে দেখি এই শেষ লেখা কোন ধরনের রচনা। তোমার শেষের কবিতা না এসে আসলো শেষ লেখা, শেষের কবিতা না এসে কি হলো, শেষ কবিতা, শেষের লেখা, শেষের কবিতা না এসে কি আসলো, শেষ লেখা। শেষ লেখা কোন ধরনের রচনা, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু এইটা কমেন্ট করো যে শেষ লেখা। শেষ লেখা দেখি পারো কিনা, শেষ লেখা কোন ধরনের রচনা, শেষ লেখা কোন ধরনের রচনা। তোমরা অনেকেই আনসার করতেছো, তোমরা যারা আনসার করতেছো তোমাদেরকে আন্তরিক অসংখ্য অগণিত ধন্যবাদ। হ্যাঁ, আর তোমরা যারা আনসার করতেছো সবাই মোটামুটি সঠিক আনসার করতেছো, ঠিক আছে। আচ্ছা, শেষ লেখা কোন ধরনের রচনা, সবাই এটা একটু কমেন্ট করবে। শেষ লেখা, শেষ লেখাটা কোন ধরনের রচনা, শেষ লেখা কোন ধরনের রচনা। আচ্ছা, তোমরা এই জায়গায় ক্লাস করতেছো মোটামুটি 482 জন স্টুডেন্ট। তোমরা যদি 482 জন স্টুডেন্ট যদি একটা একটা করে শেয়ার দাও, তাহলে এই জায়গায় যদি একজনে একটা শেয়ার দাও তাহলে 478টা শেয়ার হয়ে যাবে। যদি দুইটা করে শেয়ার দাও তাহলে 800 হয়ে যাবে। যদি তিনটা করে শেয়ার দাও 1200 হয়ে যাবে। 1200 শেয়ারে মনে করো যে স্টুডেন্ট চলে আসবে, আর মনে করো যে আমার একটা করে স্টুডেন্ট আসলেও আরো 400, তাহলে তো দ্বিগুণ হয়ে যাওয়ার কথা এতক্ষণে, কিন্তু হয় না। কারণ নৈতিকতার দিক থেকে যদি তোমরা চিন্তা করো যে ভাই এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, একটা শেয়ারই তো বলতেছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার আর শেয়ারটা বলবো না, তোমাদের ইচ্ছা। শেষ লেখা হচ্ছে একটা কাব্যগ্রন্থ, শেষ লেখা একটা কি কাব্যগ্রন্থ, শেষ লেখা একটা কি কাব্যগ্রন্থ, শেষ লেখা একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে। আর হিসেবে তোমার শেষের কবিতা কি, শেষের কবিতা উপন্যাস। এই উপন্যাসটা কে লিখছে, এই উপন্যাসটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে। কে লিখছে, রবীন্দ্রনাথ ঠাকুর। এবার কথা হচ্ছে তোমার এরকম আসতে পারে, আরো তো উপন্যাস আছে, বলতে পারে যে যোগাযোগ কোন ধরনের রচনা। কি বলছি, যোগাযোগ, যোগাযোগ কোন ধরনের রচনা, যোগাযোগ একটা উপন্যাস, যোগাযোগ একটা কি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি, প্রথম উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট, ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট, এটা আসতে পারে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস। যোগাযোগ এসে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। বউ ঠাকুরানীর হাট এসে কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস, প্রথম উপন্যাস। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কি, বউ ঠাকুরানীর হাট। ওকে, ডান। আচ্ছা, এই এমসিকিউতে আশা করি তোমাদের কারো কোয়েশ্চেন নাই। তোমাদের এই এমসিকিউটা কেন দিলাম ভাইয়া, এই এমসিকিউটা দিলাম কারণ এইরকম এমসিকিউ তোমাদের আসতে পারে অনেক, ঠিক আছে। যে নিচে কোনটি রচনা, ঠিক আছে, নিচে কোনটি রচনা। আচ্ছা, এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেন বলছে সে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক, বলছে সে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে পুটি আছে সে গাছকে সে একেবারেই অতিক্রম করে উঠিয়েছে। এই জায়গায় এই কে এই কাজটা করছে, মানে কার সম্পর্কে বলা হয়েছে, যে সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে পুটি আছে সে গাছকে সে একেবারে অতিক্রম করে উঠেছে। এখানে কে, এটা কি বিলাসী নাকি আলহাদি নাকি জমিলা নাকি কল্যাণী, বলো এটা কে হবে, বলো এটা কে হবে, বলো যে কি বলছে যে এটা কে, এটা কি বিলাসী নাকি আলহাদি নাকি জমিলা নাকি কল্যাণী, কে হবে এটা কে হবে। সবাই একটু কমেন্ট করে, হ্যাঁ সবাই একটু কমেন্ট করে, সবাই একটু কমেন্ট করে, সবাই একটু আনসার করার চেষ্টা করে, ঠিক আছে। সবাই আনসার করো, প্লাস পাশাপাশি আমি তোমাদেরকে একটা কথা বলি যদি, সেটা হচ্ছে যে আমাদের গেম চেঞ্জার বেসে ক্লাস, গেম চেঞ্জার বেস যেটা 28 তারিখ থেকে শুরু হবে। গেম চেঞ্জার বেস টোটাল 60টা ক্লাস পাবা। এখানে বাংলা ক্লাস পাবা 20টা, ইংলিশ পাবা 25টা, আইসিটি পাবা 15টা ক্লাস। মোটামুটি তোমাদেরকে মাত্র 25 দিনের মধ্যে তোমাদের এইগুলো শেষ করে দেওয়া হবে। মাত্র 25 দিনের মধ্যে বাংলা, ইংরেজি এবং আইসিটি তোমাদের শেষ করে দিব। তো তোমরা যারা আমাদেরকে বিশ্বাস করো, আমাদের ক্লাস যারা করতেছো, তাহলে তোমরা বুঝতে পারো আমাদের ক্লাস কোয়ালিটি সম্পর্কে জানো তোমরা, যে আমরা আসলে কেমন ক্লাস নেই। তোমরা চাইলেই কি করতে পারো, তোমরা কি করো, যে এনরোল করতে পারো শেষ মুহূর্তে। তোমার কোনো না কোনো বোর্ডে দেখবা যে বাংলা না হয় আইসিটি না হয় ইংরেজি, 3টা থেকে 1 নাম্বারে তোমাকে ধরা দিবেই। তো এই 3টা থেকে 1 নাম্বারে তুমি ধরা খাবাই। তো এর জন্য তোমাকে কি করতে হবে, এর জন্য তোমাকে প্রিপারেশনটা সেরকম ভাবে রাখতে হবে। আর একটা নিউজ দেখলাম আজকে, দেখলাই তো যে 20 জনের জন্য একজনকে শিক্ষক থাকবে গার্ড দেওয়ার জন্য। তুমি ভাবো একজন শিক্ষক 20 জনকে গার্ড দিবে, কতটুকু হার্ড হতে পারে। 3 ফিট দূরত্ব থাকবে, ব্যাপক একটা ব্যাপার সেপার। তো সবাইকে এখন থেকে সিরিয়াস হয়ে যাও। আচ্ছা,
এটা হচ্ছে সবাই আনসার করছো রাইট, এটা হচ্ছে কল্যাণী। আচ্ছা আমরা যদি বিলাসী সম্পর্কে দেখি, বিলাসী কোন গল্পের? বিলাসী হইছে বিলাসী গল্পের, বিলাসী হচ্ছে কি বিলাসী গল্পের। বিলাসী গল্পের কি ছিল? বিলাসী। বিলাসী সম্পর্কে আমরা যদি একটু জানি, বিলাসী কে ছিল? বিলাসী ছিল এই গল্পের মূল নায়িকা। কে ছিল? মূল নায়িকা। আর বিলাসী ছিল কে? সাপুড়ে মেয়ে। সাপুড়ে মেয়ে ছিল, সাপুড়ের কি ছিল? মেয়ে ছিল বিলাসী। আচ্ছা আমরা যদি আলহাদি সম্পর্কে জানি, আলহাদি হচ্ছে কোন গল্পের বলো তো? আলহাদি কোন গল্পের? এই যে আলহাদি সম্পর্কে যদি জানি আমরা, এই যে আলহাদি, আলহাদি কোন গল্পের ছিল বলো? সবাই কমেন্ট করে এটা, যে আলহাদি কোন গল্পের ছিল? আলহাদি কোন গল্পের ছিল এটা সবাই বলি, ঠিক আছে? আলহাদি কোন গল্পের ছিল? সবাই এটা একটু কমেন্ট করবে, ঠিক আছে? যে আলহাদি কোন গল্পের ছিল। আর আমি যে কথাগুলো বলতেছি তোমরা সবাই এই কথাগুলো নোট করবে, যে আসলে ভাই কোন কথাগুলো বলতেছে কাকে নিয়ে। তো এই জায়গায় দেখো যে আলহাদি সম্পর্কে যদি আমরা জানি, আলহাদি হিসেবে কি? আলহাদি হিসেবে তোমার যে স্বামীর বাড়ি থেকে কি হয়েছে? স্বামীর বাড়ি থেকে বিতাড়িত, অত্যাচারিত, ঠিক আছে, নির্যাতিত একটা মেয়ে আলহাদি। তো এই আলহাদি সম্পর্কে আমরা জানবো যে আলহাদি হিসেবে কি? আলহাদি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় মাসি পিসি গল্প থেকে নিচ্ছে। কোন গল্প? মাসি পিসি। মাসি পিসি। তোমাদের কিন্তু এরকম আসতে পারে যে কে কোন চরিত্র। এন জমিলা আছে না, জমিলা কোন চরিত্র? আমরা লাল সালু উপন্যাসটা পড়ছি, লাল সালু উপন্যাসটা পড়ছি না? লাল সালু, এই লাল সালু উপন্যাসের কে? লাল সালু উপন্যাসের হচ্ছে এই জমিলা। তারপর হচ্ছে কল্যাণী, কল্যাণী হচ্ছে অপরিচিতা। তার মানে বিলাসী, বিলাসী গল্পের। বিলাসী কোন গল্পের? বিলাসী গল্পের। আর আলহাদি হচ্ছে মাসি পিসি গল্পের, আর জমিলা হচ্ছে লাল সালু, আর কল্যাণী হচ্ছে কি? কল্যাণী হচ্ছে যা আমাদের অপরিচিতা গল্পের। আচ্ছা এবার দেখো নেক্সট কোয়েশ্চন। আচ্ছা বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবাই কমেন্ট করবো জটপট, যে বিলাসী গল্পটা যেটা আছে, এই বিলাসী গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? বিলাসী গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবাই কমেন্ট করি, ঠিক আছে? বিলাসী গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? এদিকে একটু তাকে, এদিকে তাকে, এদিকে তাকে। কি বলছি? যে বিলাসী যে গল্পটা আছে, এই বিলাসী গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয়? তোমরা সবাই একটু কমেন্ট করো। আর সবচেয়ে বড় কথা আছে তোমাদের এক্সাম, যারা মনে করে যে বাসায় বসে এমসিকিউ এক্সাম, কিন্তু প্রতিটা দেখো যে প্রতিটা প্ল্যাটফর্মে মোটামুটি এমসিকিউ এক্সাম নেয়, কিন্তু কেউ কিন্তু সিকিউ এক্সাম নেয় না। মানবিকের জন্য সিকিউ এক্সাম বেস তুমি কোথাও পাবা না। তো মানবিকের সিকিউ এক্সাম বেস একমাত্র কোথায় পাবা? একমাত্র আমাদের প্ল্যাটফর্মে পাবা। তো আমাদের প্ল্যাটফর্মে মানবিকের সিকিউ এক্সাম বেসে ভর্তি চলতেছে, তোমরা সবাই ভর্তি হয়ে যাও। অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো দিলেমিশি করতেছো, নিজের যদি প্রিপারেশনটা প্র্যাকটিসটা যদি জোরালোভাবে করতেছো, তাহলে ভর্তি হয়ে যাও। আচ্ছা এটা অলরেডি অনেকে আনসার করে ফেলছো, যে অনেকে আনসার করে ফেলছো। তার মানে এই বিলাসী গল্পটা একজনে আনসার করছে কি জানো? 4-এর 1, ঠিক আছে? বিলাসী গল্পটা সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। সবাই আনসার করতেছে। জি তোমরা তো সবাই কি বলবা? তোমাদের সম্পর্কে আমার কিছু বলার নাই, ঠিক আছে? এই যদি হয় তোমাদের পড়াশোনা প্রিপারেশন, তাহলে হবে, ঠিক আছে? এর জন্য তোমাদেরকে বলি যে আমাদের ক্লাসগুলো করো নিয়মিত, আমাদের এনরোল করো। এবার দেখো বিলাসী যে গল্পটা, এখানে বিলাসীর কথা বলছে। কোন গল্পের কথা বলছে? বিলাসী গল্পের কথা বলছে। কোন গল্পের? বিলাসী। এইদিকে তাকাও একটু, পোলাপান হুজুগে বাঙালি, ঠিক আছে? হুজুগে একটা আনসার করে চলে যাচ্ছে, ঠিক আছে? দেখো বিলাসী গল্প, বিলাসী গল্পটা প্রকাশিত হয় কোন পত্রিকায়? বিলাসী গল্পটা প্রকাশিত হয়েছে, বিলাসী গল্প, বিলাসীর কথা বলছি, ভারতীয় পত্রিকায়। কোন পত্রিকায়? এই বিলাসী গল্পটা প্রকাশিত হয়েছে ভারতীয়। তোমরা একটু এক নজরে এইদিকে তাকাও, একটু এই নজরে এইদিকে তাকাও একটু, যে বিলাসী কোন পত্রিকায়? ভারতীয় পত্রিকায়, ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। তারপর আমরা যদি দেখি যে অপরিচিতা, এই অপরিচিতাটা প্রকাশিত হয় কোথায়? অপরিচিতাটা প্রকাশিত হয়েছে তোমার, অপরিচিতা প্রকাশিত হয়েছে সবুজ পত্র পত্রিকায়। কোন পত্রিকায়? সবুজ পত্র। কোন পত্রিকায়? সবুজ পত্র। আচ্ছা এরপর আমরা যদি দেখি কোনটা দেখবো? আমরা হচ্ছে মাসি পিসি যদি দেখি, কি দেখে? মাসি পিসি। তো মাসি পিসি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মাসি পিসি হচ্ছে পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। এইদিকে একটু তাকাই, ঠিক আছে ভাইয়ারা? একটু এইদিকে তাকাই, হ্যাঁ, পূর্বাশা পত্রিকায়। আচ্ছা তো মানে কি বললাম? যে বিলাসী হচ্ছে ভারতীয়, অপরিচিতা, সবুজ পত্র, মাসি পিসি, পূর্বাশা। খুবই গুরুত্বপূর্ণ এই 3টা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পরীক্ষায় অনেকবার আসে, তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনার বাহিরে। যে এই যে মাসি পিসি, এই বছর যে মাসি পিসি পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হচ্ছে, এটাতে আসবে না কি গ্যারান্টি আছে? কোনো না কোনো বোর্ডে মাসি পিসি এই যে এগুলো আছে না, এটা কোনো না কোনো বোর্ডে পাবা তুমি, কোনো না কোনো বোর্ডে পাবাই তুমি। পাবা মানে পাবাই ইনশাল্লাহ, ঠিক আছে? লিখে রাখো। হৃদয় ভাই বলছিল যে মাসি পিসি কি পূর্বাশা পত্রিকায় পাশ হইতেছে, এটা কোনো না কোনো বোর্ডে আসবে। হৃদয় ভাই বলছিল, এটা কে বলছিল? হৃদয় ভাই বলছিল, এটা মাথায় রাখো। তাহলে বিলাসী কোন পত্রিকায়? ভারতী। অপরিচিতা সবুজ পত্র, মাসি পিসি পূর্বাশা, মাসি পিসি পূর্বাশা। ওকে, তো আশা করি এই এমসিকিউ নিয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই। চলো নেক্সট এমসিকিউতে চলে যাই।
নেক্সট, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে কে? আচ্ছা, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় যে ছিল, এই মৃত্যুঞ্জয়ের চিকিৎসা কে করছিল বলো? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা কে করে? মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় ছিল না, এই মৃত্যুঞ্জয় চিকিৎসা করছিল কে? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়। এটা কি বিষ হরি নাকি নেড়া নাকি গাতি কুড়া নাকি বুড়ু মালু? কে হবে বলো বিলাসী গল্পে? আচ্ছা, এদিকে একটু দেখি যে বিলাসী গল্পে, আচ্ছা একজন বলছে এগুলো একসাথে গুলিয়ে যায়, মনে থাকে না, মনে রাখতে হবে। হ্যাঁ, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করেন কে? বিশহরি নেড়া নাকি গাতি কুড়া নাকি বুড়া মালু? কে? আর বিলাসী গল্পটা প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায়, এটা তো বললাম। ভারতীয় পত্রিকায় লিখছে কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কে লিখছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পটা কে লিখছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা রাইট। এবার দেখে, এবার কথা হচ্ছে এই বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় চিকিৎসা, এবার যদি বলতো বিলাসী গল্পে সেবা যত্ন, এই মানে মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করছিল কে? সেবা যত্ন কে করে? তার মানে আসতে হচ্ছে বিলাসী। সেবা যত্ন কে করে? বিলাসী। সেবা যত্ন কে করে? বিলাসী করে। কে করে সেবা যত্ন? সেবা যত্ন করছিল বিলাসী। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে যে সেবা যত্ন কে করে? বিলাসী। সেবা যত্ন কে করে? বিলাসী। এবার যদি পরীক্ষা আসতো যে বিলাসী গল্পের গল্প কতক কে? কি বলছি? বিলাসী গল্পের গল্প কতক। গল্প কতক, গল্পটা কে বলছিল? গল্প কতক, গল্প কতক হচ্ছে নেড়া। গল্প কতক কে? নেড়া। বিলাসী গল্পের গল্প কতক কে? নেড়া। এবার যদি আসতো এই মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের যে চাচা ছিল বা মৃত্যুঞ্জয়ের যে কাকা ছিল বা মৃত্যুঞ্জয়ের যে আত্মীয় ছিল, আত্মীয় কে ছিল? গাতি কুড়া। মৃত্যুঞ্জয়ের আত্মীয় কে ছিল? আত্মীয় ছিল সে গাতি খুড়া। খুড়া ছিল কি? মৃত্যুঞ্জয়ের আত্মীয়। এবার তোমার পরীক্ষা এরকম আসতে পারে, ভাইয়া এদিকে একটু তাকাই, ভাইয়া এইদিকে একটু তাকাই, যে এবার এরকম আসতে পারে তোমার পরীক্ষায়। কিরকম আসতে পারে? যে মৃত্যুঞ্জয়ের দুর্নাম রটাইতো কে? দুর্নাম, দুর্নাম। ঠিক আছে, মৃত্যুঞ্জয়ের কি দুর্নাম আছে না, এই যে দুর্নাম যে এলাকায় রটাইতো, এই দুর্নামটা রটাইতো কে? এই দুর্নামটা রটাইতেছে কে? এই গাতি কুড়া, গাতি খুড়া। মৃত্যুঞ্জয় কি করতো? দুর্নাম রটাইতো, গাতি খুড়া, খুড়া। মৃত্যুঞ্জয় দুর্নাম রটাইতো। মানে এই জায়গাগুলো থেকে তোমাকে এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে তোমাকে এই জায়গায় এমসিকিউগুলো আসতে পারে। এরকম আসতে পারে যে এই পৃথিবীতে কেউ নাই কার? ঠিক আছে, মানে এই পৃথিবীতে মৃত্যুঞ্জয়ের কি? কেউ নাই। মৃত্যুঞ্জয়ের কেউ নাই। এবার আসতে পারে তোমার পরীক্ষায় এরকম যে মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? কেউ কি বলতে পারবা যে মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? মৃত্যুঞ্জয়, এই যে আসতে পারে কি যে এই যে মৃত্যুঞ্জয়, এই মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? শব্দের অর্থ কি? দেখবে পরীক্ষা চলে আসছে, শব্দের অর্থ কি? তার মানে এই মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? কেউ কি পারবা? কেউ কি পারবা? একজনও আসো যে মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? পারবা? কেউ আসো বলো যে মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি বলো? মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? কেউ কি পারবা? মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? কেউ কি পারবা বলো? এই তোমাদের ক্লাস নিচ্ছি না, কিন্তু তোমাদের দেখা যাচ্ছে তোমাদের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই, বুঝছো? তোমরা ক্লাসটা যে শেয়ার দিবা, ঠিক আছে, তোমরা শেয়ার দিচ্ছ না, কোনো কিছুই না। মনে হয় যে একটা ক্লাস দিচ্ছি, যে এই জায়গায় তোমাকে এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস দিচ্ছি, তাও আবার ফ্রিতে ক্লাস দিচ্ছি, কিন্তু তোমরা কি ক্লাসটা কি করতেছো না? যে তোমাদেরকে বললাম যে ভাইয়া একটু শেয়ার করো, বারবার বলতেছি না, জাস্ট একবার বললাম যে শেয়ার করো। দেখো শেয়ার করাটা আমি তোমাকে মনে করছি বারবার বলবো না, ঠিক আছে? তুমি আমার ক্লাস করতে আসছো, তোমাকে আমার ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ক্লাস করো। কিন্তু কথা হচ্ছে তুমি তোমার নৈতিকতা থেকে যে ভাইয়া এত কষ্ট করে একটা ক্লাস নিতেছে, তোমার একটা নৈতিকতা আছে না? এই নৈতিকতা থেকে তো তোমার মনে হতে পারে যে ভাইয়া যেহেতু এত করে বলতেছে যে ক্লাসটা আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, তাহলে আমরা একটা কি শেয়ার করে দিই, ঠিক আছে? ওই দিক থেকে তোমরা চাইলে কি একটা শেয়ার করতেই পারো, ঠিক আছে না? ওকে, তোমাদের ইচ্ছা। হ্যাঁ, কিছু বলার নাই আমার, তোমাদেরকে কিছু বলার নাই, তোমাদের ইচ্ছা। তো মৃত্যুঞ্জয় মানে কে? মৃত্যুকে যে জয় করছে, মৃত্যুকে কে কি করছে? জয় করছে। আচ্ছা, এই গল্পে মৃত্যুঞ্জয় যদি মৃত্যুঞ্জয় হয়, এই শব্দটা কি মিথ্যা না? মানে মৃত্যুঞ্জয় মানে সে মৃত্যুকে যে জয় করছে, যে মৃত্যুকে কি করছে? জয় করছে। মৃত্যুঞ্জয়কে কি করছে? যে জয় করছে। কিন্তু কথা হচ্ছে এই যে মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় তো নিজেই মারা গেছিল, নিজে কি করছিল? মারা গেছিল। তার মানে কি এই কথাটা মিথ্যা হয়ে গেছিল, ঠিক আছে? এই কথাটা কি মিথ্যা হয়ে গেছিল। আশা করি এই প্রশ্ন তোমাদের ক্লিয়ার, এই প্রশ্ন তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার বলো রেইনকোট গল্পে নুরুল হুদার বিষয়ে মানে কোন বিষয়ে শিক্ষক ছিল বলো? রেইনকোট গল্পে আমরা দেখছি না শিক্ষক ছিল না? এই রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? কোন বিষয়ের শিক্ষক ছিলেন? এটা কি উর্দু নাকি জিওগ্রাফি নাকি রসায়ন নাকি বাংলা? কোন বিষয়ের শিক্ষক ছিলেন রেইনকোট গল্পে নুরুল হুদা? রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন বলো? সবাই কমেন্ট করো যে রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? কোন বিষয়ের
শিক্ষক ছিলেন? রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক ছিলেন? উর্দু নাকি জিওগ্রাফি নাকি রসায়ন নাকি বাংলা? এই রেইনকোট গল্পটারও গল্প কতক যদি আসে পরীক্ষায়, যে রেইনকোট গল্পের গল্প কতককে, বা এরকমও আসতে পারে গল্প কতক না এসে আসতে পারে যে রেইনকোট গল্পটা কার মাধ্যমে বিবৃত হয়েছে পুরা গল্পটা, তাহলে সেটা হচ্ছে নুরুল হুদা। তাহলে সেটাকে নুরুল হুদা তাহলে সেটা কি নুরুল হুদা, মানে নুরুল হুদাই পুরা গল্পটা বলছে। নুরুল হুদাই কি করছে? পুরো গল্পটা বলছে। এবার পরীক্ষা এরকম আসতে পারে যে রেইনকোট গল্পটা কোন সময়েরটাকে নিয়ে রচিত হয়েছে? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ, এটা হচ্ছে কি মুক্তিযুদ্ধকালীন সময়টা নিয়ে রচিত হয়েছে। এবার এইরকম আসতে পারে রেইনকোট থেকে যে রেইনকোট যে গল্পটা আছে এই গল্পটাতে রেইনকোটটি কার, এরকমও আসতে পারে পরীক্ষায়। তার মানে আচ্ছা আমরা যেখানে ছিলাম যে রেইনকোট গল্পের এই নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক ছিলেন? নুরুল হুদা ছিলেন কি রসায়ন, রাইট। যারা 3 আনসার করছে তোমাদের উত্তর রাইট। এটা কি হবে? রসায়ন। কি হবে? রসায়ন। কোন বিষয়ে শিক্ষক ছিলেন? রসায়ন বিষয়ে শিক্ষক ছিলেন। আচ্ছা উর্দুর প্রফেসর কে ছিল রেইনকোট গল্পে? পরীক্ষায় এটা আসলো না, রসায়ন যে ছিল এইটা আসলো না, আসলো হয়েছে উর্দুর প্রফেসর কে ছিল? কি বলছি? এই যে উর্দু, এই উর্দুর প্রফেসর কে ছিল? সবাই একটু কমেন্ট করছে উর্দুর প্রফেসর ছিল কি আকবর সাজিদ। কে ছিল? আকবর সাজিদ ছিল কি উর্দুর প্রফেসর। এবার আসতে পারে জিওগ্রাফির প্রফেসর কি? জিওগ্রাফির কি প্রফেসর কে ছিল? কি বলছি? উর্দুর প্রফেসর ছিল আকবর সাজিদ। উর্দুর প্রফেসর কে ছিল? আকবর সাজিদ ছিলেন। এবার তোমাদের পরীক্ষায় এইটা আসলো না, আসলো হয়েছে জিওগ্রাফির প্রফেসর কে ছিল? তাহলে জিওগ্রাফির প্রফেসর কে ছিলেন? জিওগ্রাফির প্রফেসর ছিলেন হচ্ছে তোমার আব্দুস সাত্তার মিদা। জিওগ্রাফির প্রফেসর কে ছিলেন? আব্দুস সাত্তার মিদা। তার মানে তোমার পরীক্ষায় কিন্তু এইরকম ভাবে আসবে, পরীক্ষায় কোশ্চেনটা কি এইরকম ভাবে আসবে, এটা মাথায় রাখতে হবে যে পরীক্ষায় কোশ্চেনটা কিভাবে আসবে, যে আব্দুস সাত্তার মিদা যে জিওগ্রাফির প্রফেসর কে ছিল, অথবা আসতে পারে উর্দুর প্রফেসর কে ছিল। আর এটা তো বললাম যে কেমিস্ট্রি বা রসায়নের প্রফেসর ছিল নুরুল হুদা। তো তোমার পরীক্ষা এই যে 3টা পয়েন্ট বললাম না, যে জিওগ্রাফির প্রফেসর কে, তারপর উর্দুর প্রফেসর কে, রসায়নের প্রফেসর কে, এই 3টা থেকে দেখবা যে কোনো একটা কোশ্চেন চলে আসতে পারে। যে কোনো একটা কোশ্চেন কে, এই 3টা কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন কি চলে আসতে পারে। মাথায় রাখবা তুমি, ঠিক আছে? এগুলো মনে রাখবা। ওকে ডান, আশা করি এটা ক্লিয়ার। এবার দেখি আচ্ছা রেইনকোট গল্পের রেইনকোটটি কার? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে? এর জন্য দেওয়া, ঠিক আছে? যে রেইনকোট গল্পে যে রেইনকোটটা যাকে নিয়ে এত কিছু, এই গল্পটাই মূলত পুরো যে গল্পটা, এই পুরো গল্পটাই হচ্ছে কি বিবৃত হয়েছে মূলত এই রেইনকোটের কাহিনীটা নিয়ে। এবার বলছে এই রেইনকোট গল্পে এই রেইনকোটটি কার? এটা কি নুরুল হুদার নাকি আব্দুস সাত্তার মিদার নাকি মিন্টুর নাকি মিটুর? কার হবে বলো? এই রেইনকোট গল্পে এই যে রেইনকোটটি, এই রেইনকোটটি কার? আচ্ছা আমরা তো নুরুল হুদার নাম জানি নাকি? রেইনকোট গল্পের চরিত্র যদি আমরা একটু দেখি, যে নুরুল হুদা চরিত্র কে ছিল? নুরুল হুদা। তারপর কে ছিল চরিত্র? নুরুল হুদা। আসমা ছিল, কে ছিল? আসমা। আচ্ছা আসমা কে ছিল বলো তো একটু তোমরা, আসমা কে ছিল এই রেইনকোট গল্পে? আসমা কে ছিল তোমরা একটু কমেন্ট করো তো, যে আসমা ছিল না? তো এই আসমা কে ছিল এই রেইনকোট গল্পে? সবাই একটু কমেন্ট করো তো যে আসমা কে ছিল এই রেইনকোট গল্পে? আসমা কে ছিল? সবাই একটু কমেন্ট করতো দেখি যে আসমা কে ছিল রেইনকোট গল্পে? আসমা ছিল হচ্ছে নুরুল হুদার স্ত্রী। নুরুল হুদার কি স্ত্রী ছিল, রাইট? নুরুল হুদার স্ত্রী ছিল। আর এই মিন্টু ছিল হচ্ছে মিন্টুর ছিল কি রেইনকোটটা কার ছিল? মিন্টুর ছিল। আর এই মিন্টুর কি ছিল? এই মিন্টু ছিল আসমার ভাই। আর নুরুল হুদার কি? নুরুল হুদার শ্যালক। নুরুল হুদার কি ছিল? শ্যালক ছিল। নুরুল হুদার কি ছিল? শ্যালক ছিল, ঠিক আছে? এবার এদিকে তাকাই। আর আমরা বাকি চরিত্রগুলো তো জানি, ঠিক আছে? মিঠুর কোনো চরিত্র নাই এই গল্পে, আব্দুস সাত্তার মিদা ছিল হচ্ছে জিওগ্রাফির প্রফেসর, আর নুরুল হুদা ছিল হচ্ছে মিন্টু ছিল কি নুরুল হুদার শ্যালক ছিল, আর আসমার ভাই ছিল। আর এই মিন্টুরই ছিল কি রেইনকোটটি। ওকে এরপর যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে? দেখি তো এটা পারো কিনা, যে মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন না? এই মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? এটা একটা বোর্ড পরীক্ষা আসা কোয়েশ্চেন, ঠিক আছে? এরকম আসতে পারে তোমাদের, এইবার আসতে পারে মানিক বন্দ্যোপাধ্যায় না দিয়ে এবার আসতে পারে মনে করে যে কাজী নজরুল সম্পর্কে। কে আসতে পারে যে কাজী নজরুল কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল কত সালে জন্মগ্রহণ করেন? অথবা এরকম আসতে পারে যে রবীন্দ্রনাথ সম্পর্কে আসতে পারে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল বা রবীন্দ্রনাথ, এরা দুজন থেকে দেখবো যে একজন চলে আসছে জন্ম মৃত্যু বা তারিখ। এরা দুজন থেকে কি একজনে চলে আসছে জন্ম মৃত্যু বা কি তারিখ চলে আসছে।
তার মানে মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ, দেখো তোমাকে পরীক্ষা আটকাবে কিভাবে, এই যে দেখো 1808 দিছে, আবার 1908 দিছে, তার মানে তুমি কিন্তু 8 দেখে, যারা মনে হচ্ছে একটু টেকনিকে একটু চালাকি করে পড়াশোনা করতেছো, ঠিক আছে, একটু চালাকি করে যদি যারা পড়াশোনা করতেছো যে না এই 8 দেখবো, 8 দেখা মাত্র আনসার করবো মানিক বন্দ্যোপাধ্যায়, তাহলে তুমি ধরা খাবা, তাহলে তুমি কি ধরা খাবা, ঠিক আছে। তার মানে এই যে 1808 না, এটা হবে কি 1908 হবে, কি হবে 1908 হবে। এবার হচ্ছে তোমাদের আরো দুইটা পয়েন্ট যদি বলি। আচ্ছা সুফিয়া কামাল আছেন একজন, সুফিয়া কামাল, এই সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করে বলো তো একটু? সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? সুফিয়া কামাল। আরেকজন ব্যক্তি আছে না জীবনানন্দ দাস আছে না, জীবনানন্দ দাস। আরেকজন আছে কি কাজী নজরুল, আরেকজন কি কাজী নজরুল। তো আমরা কি বললাম? আচ্ছা তোমরা এটা একটু বলো তো, এদিকে তাকে, একটু এদিকে তাকে, কি বলছি? সুফিয়া কামাল, তারপর বলছি জীবনানন্দ দাস, তারপর বলছি কি কাজী নজরুল। এরা তিনজনের জন্মসাল পারবা তোমরা? দেখো এরা তিনজন কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এরা তিনজন খুবই গুরুত্বপূর্ণ, একজনেরটা পারলে সবার গুলাই পারবা। এদিকে একটু তাকাই, এদিকে তাকাই, সবাই একটু এদিকে তাকাই। আচ্ছা কাজী নজরুল জন্মগ্রহণ করে কত সালে? 1899 সালে। জীবনানন্দ দাস জন্মগ্রহণ করে কত সালে? জীবনানন্দ দাস ও সেম, ঠিক আছে। আচ্ছা কাজী নজরুলের আজকে হচ্ছে কাজী নজরুলের জন্ম না, আজকে হচ্ছে কাজী নজরুলের কি জন্ম, ওকে, বিদ্রোহীর জন্ম। আচ্ছা এই কোশ্চেন আশা করি তোমাদের ক্লিয়ার। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখি, বলছে মাসিপিসি গল্পটি কোন গ্রন্থে সংকলিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মাসিপিসি গল্পটা এটা কোন গ্রন্থে সংকলিত হয়েছে? এটা কি প্রাগৈতিহাসিক, নাকি আজকাল পরশুর গল্প, নাকি পরিস্থিতি, নাকি সরীসৃপ? এটা কি হবে যে মাসিপিসি গল্পটা কোন গল্পে সংকলিত হয়েছে? মাসিপিসির যে গল্পটি কোন গ্রন্থে সংকলিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমরা যদি একটু অপরিচিতা সম্পর্কে জানার চেষ্টা করি যে অপরিচিতাটা কোন গ্রন্থে সংকলিত হয়েছে? অপরিচিতা কোন গ্রন্থে সংকলিত হয়েছিল? প্রথমে এটা হচ্ছে গল্পগুচ্ছ, তারপর হচ্ছে গল্প সপ্তক। প্রথমে ছিল গল্প সপ্তক, এই অপরিচিতা প্রথমে ছিল হচ্ছে গল্প সপ্তক, তারপর এটা গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে নেওয়া হয়েছে, গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। তার মানে অপরিচিতা যেটা ছিল এদিকে তাকাই, কি বললাম যে অপরিচিতা আমরা এখানে দেখতেছি মাসিপিসিটা, কিন্তু তোমার পরীক্ষায় যে এবার মাসিপিসি আসবে এটা কিশোর আছে, মাসিপিসি না এসে আসতে পারে যে অপরিচিতা কোথায় নিয়েছিল, বা তারপর আসতে পারে আমার পথ, কি বলছি আমার পথ, এইদিকে একটু তাকাই, আমার পথ হচ্ছে রুদ্রমঙ্গল, কি বলছি রুদ্রমঙ্গল। আমার পথটা নিয়ে হয়েছে কোথা থেকে? রুদ্রমঙ্গল থেকে। আর অপরিচিতা প্রথমে গল্প সপ্তক, কিন্তু পরে গল্প হচ্ছে তৃতীয় খণ্ডে, পরে কি গল্প হচ্ছে তৃতীয় খণ্ডে। এদিকে একটু তাকাই, তারপর আছে না আরেকটা, কি আছে আরেকটা? মানব কল্যাণ নামে আছে না একটা, মানব কল্যাণ। এই মানব কল্যাণটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা হচ্ছে মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র। এইটা কত সালে প্রকাশিত হয়? এই গল্পটা প্রকাশিত হয়েছে 1972 সালে। আরেকটা আছে না, আরেকটা কি আছে? রেইনকোট। এই রেইনকোটটা কোথা থেকে নেওয়া হয়েছে? রেইনকোট তোমরা একটু দেখো, তোমাদের পরীক্ষা দেখবে একটা না একটা কোশ্চেন এখান থেকে আসবে। যে ইনফরমেশন গুলা লিখতেছি এই ইনফরমেশন ভিতরে তোমাদের একটা না একটা কোশ্চেন থাকবেই ভাইয়া, ঠিক আছে। দেখো এবার রেইনকোট হচ্ছে জাল স্বপ্ন স্বপ্নের জাল, কি বলছি? জাল স্বপ্ন স্বপ্নের জাল, স্বপ্নের জাল। আচ্ছা যে ইনফরমেশন গুলো লিখলাম, মানব কল্যাণ এটা হচ্ছে মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে 1972 সালে প্রকাশিত। রেইনকোট জাল স্বপ্ন স্বপ্নের জাল যেটা 1995 সালে প্রকাশিত। তারপর হচ্ছে অপরিচিতা গল্প সপ্তক, তারপর গল্পগুচ্ছ, আমার পথ, রুদ্রমঙ্গল। আর এই মাসিপিসি পরিস্থিতি, মাসিপিসি হচ্ছে কি পরিস্থিতি। তোমরা যারা 3 আনসার করছো সবার উত্তর রাইট। মাসিপিসি হচ্ছে পরিস্থিতি। ওকে ডান। এই কোশ্চেন আশা করি তোমাদের ক্লিয়ার। আর যে ইনফরমেশন গুলো দিলাম অবশ্যই তোমরা একটু ভালো করে দেখবা। এবার সোনার তরী কবিতাটি কোন চন্দে রচিত? সবাই কমেন্ট করি। সোনার তরী কবিতাটা যেটা আছে, সোনার তরী যে কবিতাটা আছে এটা কোন চন্দে রচিত? আর সবচেয়ে বড় কথা আছে তোমাদের এদিকে একটু তাকাই, তোমরা সবাই এটা একটা আনসার করো। আমি তোমাদের কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা এখনো সিরিয়াস না ভাইয়া, বিশ্বাস করো
এবার পরীক্ষা হার্ড হবে, এবার পরীক্ষা হার্ড হবে। হার্ড হবে মানে হার্ড হবে, প্রিপারেশনটা তুমি হার্ড করে নাও, কারণ সময় তো আছে, যে কয়টা সময় আছে এই সময়টা তুমি কঠোর পরিশ্রম করো এবং ব্যাপক একটা প্রিপারেশন নাও, সমস্যা তো নাই। আর তোমরা যারা এখনো মনে হচ্ছে ডিলিমিশি করতেছো, পড়াশোনা নিয়ে সিরিয়াস না, ঠিক আছে, তোমাদের জন্য কপালে শনির দশা আছে। তো কপালে এই শনির দশা কাটাতে দিলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। যাদের পড়াশোনা ভালো লাগে না, ভাই চাপ নাই, কোনো কিছু নাই, পড়াশোনা ভালো লাগে না, চাপ নাই, চাপ দেওয়ার জন্য আমরা এই লাস্টে একটা এক্সাম বেস নিয়ে আসলাম। কি আনলাম? একটা এক্সাম বেস। তো এই এক্সাম বেসে তোমাদেরকে কি না করাবে বল? সর্বমোট 4000 MCQ প্র্যাকটিস করবো, 4000 MCQ প্র্যাকটিস করাবো। আর সিকিউ তো আছে, প্রতিটা অধ্যায়ের ভিত্তিক সিকিউ থাকবে, তোমাদের A to Z পাবা তোমরা। তো এইটা যারা এখনো ভর্তি হয় নাই, ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এখনো যারা ভর্তি হয় না, ভর্তি হয়ে যাও। যে কোনো 7টা বিষয় তুমি 1490 টাকাতে ভর্তি হতে পারবা। আর যারা আমাদের এফআরবি কোর্সে ভর্তি আসো, তোমাদের জন্য 50% ডিসকাউন্ট আছে, 750 টাকাতে ভর্তি হতে পারবা। আর যারা ফ্রি বুকিং করছিল, তোমাদের জন্য 34% ডিসকাউন্ট আছে, 990 টাকাতে ভর্তি হতে পারবা। আর যারা বাংলা, ইংরেজি এবং আইসিটিতে এক্সাম বেসে ভর্তি হতে চাও, তোমরা 750 টাকাতে ভর্তি হতে পারবা। আর যারা এফআরবি কোর্সে আসো, বাংলা, ইংরেজি, আইসিটিতে ভর্তি চাও, 450 টাকাতে ভর্তি হতে পারবা। আর যারা ফ্রি বুকিং করছিলা, তোমরা 650 টাকাতে ভর্তি হতে পারবা। মানবিকের যে কোনো 4টা সাবজেক্ট 750 টাকাতে ভর্তি হতে পারবা। তো তোমাদের জন্য এত সুন্দর আয়োজন করলাম আমরা, ঠিক আছে? তাও যদি তোমরা সিরিয়াস না হও, তাহলে আর কিছু বলার নাই। আচ্ছা, সোনাতরী কবিতাটি কোন চন্দ্রে রচিত? এটা কোন চন্দ্রে রচিত? এটা কোন চন্দ্রে রচিত? আচ্ছা, এইটা আনসার করার আগে বাকি যে কবিতাগুলো আছে তোমাদের একটু দেখি। আচ্ছা, 18 বছর বয়স নামে একটা কবিতা আছে না? 18 বছর বয়স, সবাই কমেন্ট করছে 18 বছর বয়স, এটা কোন চন্দ্রে রচিত? 18 বছর বয়স। তারপরে এটা তো সোনার তরী বললামই, যে সোনার তরী, সোনার তরী, সোনার তরী, 18 বছর বয়স। আরেকটা আছে কি? বিদ্রোহী। কি আছে? বিদ্রোহী। কি আছে? বিদ্রোহী। তারপরে দেখো এদিকে একটু তাকাই, 18 বছর বয়স, সোনার তরী, বিদ্রোহী, ঠিক আছে? এই পোলাপান একটু এদিকে তাকাই, ঠিক আছে? ক্লাস মাত্র কতজন করতেছো? 375 প্লাস স্টুডেন্ট ক্লাস করতেছো। দেখো এত সুন্দর ক্লাস নিতেছে, কিন্তু তোমরা যদি মনে করো যে এত কম উপস্থিতি থাকো, তাহলে কি মন ভরে? বলো। এত কষ্টের ক্লাস নিতেছি, এত চিল্লা পাল্লা করতেছি, ঠিক আছে? যাক্কাস একটা ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি, সর্বোচ্চটা নিজের দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের জন্য। রাত দিন ভর মনে করছে প্রতিটা কুইশন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করলাম, যে কোন কোন কুইশনগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে তোমরা মনে করো যে এই মাত্র কয়টা স্টুডেন্ট ক্লাস করতেছে, বুঝছো? প্রতিবারই হতাশ করো। হ্যাঁ, হতাশ হয়ে গেলাম তোমাদের উপস্থিতি দেখে, ঠিক আছে? তোমরা একটু ক্লাসটা মন চাইলে শেয়ার করো, বলবো না। হ্যাঁ, ক্লাসটা মন চাইলে শেয়ার করো, তোমার বন্ধু যারা আছে তাদেরকে একটু মেনশন করো যদি মন চায়। আর যদি মন না চায়, তাহলে তোমাকে করতে হবে না, আমি তোমাকে চাপ দিব না। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তোমার ইচ্ছা, ঠিক আছে ভাইয়া? ভাইয়া তোমার ইচ্ছা, হ্যাঁ, বলবো না। এবার হচ্ছে প্রতিদান। কি বলছি? প্রতিদান। এই যে 4টা আছে না, এই যে 4টা লিখলাম, এই 4টা হচ্ছে মাত্রাবৃত্ত চন্দ্রের রচিত। সবাই একটু লিখি, সবাই যে কি বললাম? 18 বছর বয়স, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান। এই যে পাইছে তোমার 4টা, এই 4টা কবিতা আছে কোন চন্দ্রে? এই 4টা কবিতা আছে মাত্রাবৃত্ত। কোন চন্দ্রে? মাত্রাবৃত্ত। তোমার আরো একটা কবিতা আছে, সেটার নাম হচ্ছে তাহারেই পড়ে মানে। কি আছে কবিতা? তাহারেই পড়ে মানে। কি আছে? তাহারেই কি পড়ে মনে, তাহারেই পড়ে মনে। তাহারেই পড়ে মনে কবিতাটা হচ্ছে তোমার তাহারেই পড়ে মনে। এই যে তাহারেই পড়ে মনে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে অক্ষর বৃত্ত চন্দ্রে রচিত। কোন চন্দ্রে? অক্ষর বৃত্ত। কোন চন্দ্রে? অক্ষর বৃত্ত চন্দ্রে রচিত। তাহারই পরে মানে কোন চন্দ্রে? অক্ষর বৃত্ত। আর দুইটা কবিতা আছে, একটা হচ্ছে ফেব্রুয়ারি 1969, একটা হচ্ছে কি? ফেব্রুয়ারি 1969। তো এইটা কোন চন্দ্রে? এটা হচ্ছে গদ্য চন্দ্রে। কোন চন্দ্রে? গদ্য চন্দ্রে। আরো একটা আছে, আমি কিংবদন্তির কথা বলছি। আছে না একটা কবিতা, যে আমি কিংবদন্তির কথা বলছি, এইটা হচ্ছে গদ্য চন্দ্রে। তো দুইটা হচ্ছে গদ্য চন্দ্রে। এই ভাইয়া এইদিকে তাকাই। কি বললাম? আমি কিংবদন্তির কথা বলছি, তারপর হচ্ছে ফেব্রুয়ারি 1969, এই দুইটা হচ্ছে গদ্য চন্দ্রে। কি বলছি? আবারও আমি কিংবদন্তির কথা বলছি, আর হচ্ছে ফেব্রুয়ারি 1969, এগুলা কি? গদ্য চন্দ্রে। তারপর হচ্ছে 18 বছর বয়স, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান। 18 বছর বয়স, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান। এগুলো কোন চন্দ্রে? এগুলো হচ্ছে মাত্রাবৃত্ত চন্দ্রে। আর একটা কবিতা, সেটাকে তাহারই পরে মানে কোন চন্দ্রে? এইটা হচ্ছে অক্ষরবৃত্ত চন্দ্রে রচিত। আশা করি তোমরা ক্লিয়ার। এটা নিয়ে আর কোনো কোশ্চেন নাই আশা করি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বলছে সোনার তরী কবিতায় সোনার দান কিসের প্রতীক? সবাই কমেন্ট করি, সবাই কমেন্ট করি। হ্যাঁ, সোনার তরী কবিতায় সোনার দান কিসের প্রতীক? সোনার তরী কবিতাটাই সোনার দান কিসের প্রতীক? সবাই কমেন্ট করি। সোনার তরী কবিতায় সোনার দান কিসের
প্রতীক, সবাই কমেন্ট করো সবাই। সোনার তরী কবিতায় সোনার দান কিসের প্রতীক? আমি এখন কমেন্ট দেখবো তোমাদের, হ্যাঁ তোমাদের কমেন্ট দেখবো, এতক্ষণ তো কমেন্ট দেখি না, এখন কমেন্ট দেখবো ইনশাল্লাহ। সোনার তরী কবিতায় সোনার দান কিসের প্রতীক? সবাই সবাই ওকে দেখি এবার একটু দেখি সোনার তরী কবিতায় সোনার দান, এই যে সোনার দান বলছে না, কি বলছে? সোনার দান। এই সোনার দান হচ্ছে সৃষ্টকর্ম। সোনার দান কি? মানুষ যা তৈরি করতেছে, মানুষ যা কি করতেছে? তৈরি করতেছে। এই মানুষ যা তৈরি করতেছে এইটা হচ্ছে কি সোনার তরী কবিতা। এইটা হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম, মানুষ যা তৈরি করছে, মানুষ যা কি করছে? তৈরি করছে। মানুষ যা কি করছে? তৈরি করছে। মানুষের যে সৃষ্টিকর্মগুলো আছে এই সৃষ্টিকর্মগুলাই হচ্ছে কি সোনার দান। এই সৃষ্টিকর্মগুলাই কি সোনার দান। কথা ক্লিয়ার? এগুলাই কি সোনার দান। এইখানে এটা নিয়ে আর কোনো কথা বলবো না, পরবর্তী কোশ্চেনে যাই, হ্যাঁ। আচ্ছা, সোনার তরী কিসের প্রতীক? এটা বলছে সোনার তরীটা কিসের প্রতীক ছিল? সোনার তরী কি যৌবনের প্রতীক নাকি জীবনের প্রতীক নাকি কৃষকের নাকি কর্মের? এইটা বোঝা যাবে তোমরা কতজন পারো, ঠিক আছে? এটা কতজন, ঠিক আছে, এটা কতজন পারো তাইলে বুঝতে পারবো যে আসলেই তোমরা কি ভালো করে বুঝছো কিনা। এটা সোনার তরী কবিতায় মানে সোনার তরীটা কিসের প্রতীক ছিল? যৌবনের নাকি জীবনের নাকি কৃষকের নাকি কর্মের? কিসের প্রতীক ছিল বলো? সোনার তরী কবিতায় এই সোনার তরীটা কিসের প্রতীক ছিল? সোনার তরীটা কিসের প্রতীক ছিল? কি বলছি? সোনার যে তরী ছিল, এই সোনার তরীটা কিসের প্রতীক ছিল? সোনার তরী। এই সোনার তরী কিসের প্রতীক? এটা কি যৌবন নাকি জীবন নাকি কৃষক নাকি কর্মের? এটা একটা বোর্ডে আসা কোশ্চেন, এটা একটা কি বোর্ডে আশা কোশ্চেন, বুঝছো? আচ্ছা আমরা যদি একটু দেখি যে সোনার তরী কবিতায় এই সোনার তরী, এই যে সোনার তরী, এই সোনার তরীটা আসলে কিসের প্রতীক? এই সোনার তরীটা আসলে জীবনের প্রতীক। কিসের প্রতীক? জীবনের প্রতীক। কিসের প্রতীক? জীবনের প্রতীক। কিসের প্রতীক? এটা হচ্ছে জীবনের প্রতীক। এটা হচ্ছে কি জীবনের প্রতীক। এটা হচ্ছে কিসের প্রতীক? এটা হচ্ছে জীবনের প্রতীক। ওকে ডান। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, আসর জমাইতে অদ্বিতীয়কে কি বলছি? যে আসর জমাইতে অদ্বিতীয় বলছিল না, যে আসর জমাইতে অদ্বিতীয়, এই আসর জমাইতে অদ্বিতীয়কে সবাই একটু কমেন্ট করে এটা, যে আসর জমাইতে অদ্বিতীয়কে। আচ্ছা, আমরা যদি একটু দেখি এই চরিত্রগুলো, যদি একটু দেখে এই আসর জমাইতে অদ্বিতীয়কে এই কথাটা ব্যবহার করেছে অপরিচিতা গল্প থেকে। কোথা থেকে? অপরিচিতা গল্প থেকে। এবার কথা হচ্ছে এই অপরিচিতা গল্পের অনেকগুলো চরিত্র আছে, এর মধ্যে একজন হচ্ছে অনুপম। এই অনুপম ছিল হচ্ছে গল্পের কথক বা গল্পের নায়ক যে শেখা গাইছিল না। তারপর হচ্ছে কল্যাণী হচ্ছে গল্পের নায়িকা, ঠিক আছে? কল্যাণী হচ্ছে গল্পের কি নায়িকা। তারপর আমরা যদি বিনোদা দেখি, বিনোদা আছে অনুপমের পিস্তত ভাই, হ্যাঁ পিস্তত ভাই, অনুপমের কি পিস্তত ভাই। আর এই হরিশ ছিল কি অনুপমের বন্ধু ছিল কি হরিশ। আর এই বন্ধু মানুষ যারা আছে, এই বন্ধু মানুষটাই সবচেয়ে বেশি কি গল্প জমাইতে পারে, সবচেয়ে বেশি আসর জমাইতে পারে, সবচেয়ে বেশি কি জমাইতে পারে? আসর জমাইতে পারে। তো এই হরিশাই ছিল কি আসর জমাইতে অদ্বিতীয়, যার কথা সবচেয়ে বেশি ভালো লাগতো, ঠিক আছে? আমাদের মাঝে থাকে না অনেক বন্ধু বান্ধব যাদের কথা আমাদের অনেক ভালো লাগে, থাকে না এরকম? তো এইটাও সেম, ঠিক আছে? এটাও কে সেম। ওকে, তার মানে আসর জমাইতে অদ্বিতীয় কে? হরিশ। চলো আমরা পরবর্তী কোশ্চেন যাই। তিনি কোনো মতে কারো কাছে ঠকিবেন না, এই তিনিটা কে বলো তো? এই যে তিনি কি কোনো মতে কারো কাছে কি করবেন না? ঠকাইবেন না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, বুঝছো? আমাদের সমাজে কি এরকম অনেক মানুষ আছে যে কোনো মতেই কি কারো কাছে ঠকতে চান না, বুঝছো? তো এই তিনিটাকে, এই যে তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না অপরিচিতা গল্পে, এই তিনিটাকে। আচ্ছা, আমরা যদি শম্ভুনাথ বাবু সম্পর্কে একটু জানি। শম্ভুনাথ বাবু হচ্ছে কল্যাণীর কি ছিল? কল্যাণীর বাবা ছিলেন শম্ভুনাথ বাবু। কল্যাণীর বাবা ছিলেন কি শম্ভুনাথ বাবু। আর একটু যদি জানি শম্ভুনাথ বাবুর পেশায় ছিল কি? পেশায় ছিল একজন ডাক্তার। একজন কি ছিল? ডাক্তার ছিল। পেশায় ছিল একজন ডাক্তার। আর একটু যদি জানি শম্ভুনাথ বাবু খুবই চুপচাপ চাপা স্বভাবের মানুষ ছিলেন। মানে খুবই কম কথা বলতেন সবের মানুষ ছিলেন। আর একটু যদি জানি শম্ভুনাথ বাবু ছিলেন একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন। আবার যদি আমরা অনুপম সম্পর্কে তো জানাবি, সে হচ্ছে একজন কি? অনুপম এমন একজন মানুষ যার কোনো ভ্যালু নাই সমাজে, বুঝছো? নিজে কি করে? এই নিজের কোনো কাজ নাই, কায়া কাম নাই, ঠিক আছে? অপরের বুদ্ধিতে চলে। সে কার বুদ্ধিতে চলে? বাবার বুদ্ধিতে। আর হরিশ তো বন্ধুই। তার মানে এই যে
কোনো মতেই থাকবে না, এটা হচ্ছে মামা, ওইটা হচ্ছে কি মামা। দেখবো যে ছেলের পিতা বা ছেলের আত্মীয় স্বজন দেখবা যে বিয়ের সাথে করাইতে যখন যাবে দেখবা যে বুক একেবারে শিরা একেবারে টানা টানা করে যাবে যে হ্যাঁ আমি সবকিছু পারি, আমি যা বলবো তাই, কারণ হচ্ছে আমার ছেলে বা আমার বাইক না, এইরকম একটা ব্যাপার স্যাপার। তো এই যে মামা, এই মামাও সেম ছিল, বুঝছো, এইরকম ছিল। তো এই মামাই কোনো মতে কারো কাছে টকতে চান না, ঠিক আছে, এই গল্পে আশা করি বুঝতে পারছো। এরপর যদি আমরা দেখি, আচ্ছা শ্বশুরের সামনে অনুপমের মাথায় হেড করে রাখার কারণ কি? এই যে শ্বশুরের সামনে অনুপম যায় মাথায় একেবারে হেড করে চুপচাপ নীরব নিস্তব্ধভাবে বসে ছিল, এই বসে থাকার কারণ কি? সবাই একটু এটা কমেন্ট করে। এটা কি শ্বশুরের ব্যবহার, নাকি লজ্জায়, নাকি বিয়ের আয়োজন দেখে, নাকি মামার পরীক্ষার কারণে? কিসের কারণে বলো? এই দেখে একটু দেখি কি বলছে, যে শ্বশুরের ব্যবহারে, নাকি লজ্জায়, নাকি বিয়ের আয়োজন দেখে, নাকি মামার পরীক্ষার কারণে? কিসের কারণে মূলত এই শ্বশুর অনুপমের মাথায় হেড করে রাখার কারণ কি? কিসের কারণে বলো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি আরো একটু আমাদের কোর্স সম্পর্কে বলি, আমাদের গেম চেঞ্জার কোর্স, তুমি ভাবতেও পারবে না যে আমাদের এই গেম চেঞ্জার কোর্সটা তোমাকে কত কি দিবে বা কতটুকু দিবে, তুমি কখনো ভাবতেও পারবে না। আমরা তোমাদেরকে টানা ক্লাস দেবো 25 দিন, 25 দিনের টানা ক্লাসে, মানে 25 দিনের মধ্যে আমরা তোমাদেরকে উপযোগী করে দেবো তোমাদের পরীক্ষার টানা ক্লাস। এর মধ্যে বাংলা পাবা 20টা, ইংরেজি 25টা, আইসিটি 15টা ক্লাস পাবা, টোটাল 60টা ক্লাস পাবা। আর সেটা আমাদের ক্লাসে একেবারে ফ্রি, কম 1250 টাকাতে তুমি ভর্তি হতে পারবে। বাংলা, ইংরেজি, আইসিটি এই 3টা কোর্সে 1250 টাকাতে ভর্তি হতে পারবে। আমার ক্লাস তো তুমি দেখতেছো যে আমি কিরকম ক্লাস নেই, তাছাড়া আরো বিস্তারিত ইনশাল্লাহ ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো আমি অলওয়েজ চাই সর্বোচ্চটা দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে। তো তোমরা যারা মনে করো যে আমাদের কোর্সে ভর্তি হবে চিন্তা ভাবনা করতেছো, ভর্তি হয়ে যেতে পারো, কারণ আমাদের ক্লাস শুরু হবে 28 মে থেকে। 28 মে থেকে ক্লাস শুরু। তো 28 মে থেকে যেহেতু ক্লাস শুরু, তোমরা সবাই একটু ক্লাসে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে, দেখা হবে। এবার দেখো, শ্বশুরের সময় অনুপমের মাথায় হেড হওয়ার কারণ অনেকেই কোয়েশ্চেন করতেছে, ভাই লজ্জায় না রে ভাই, লজ্জায় না, ঠিক আছে। এটা হচ্ছে মামা যে পরীক্ষা করতে চেয়েছিল না, স্বর্ণগুলা মামা পরীক্ষা করতে চেয়েছিল না, তো এই মামা স্বর্ণগুলা পরীক্ষা করার কারণেই মূলত শ্বশুরের সামনে কি অনুপম মাথা হেড করে দাঁড়াইছিল, বুঝছো, আর কিছুই না। আচ্ছা, পরে নেক্সট কোয়েশ্চন দেখো, বলছে যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছে তাহার পরিচয় যদি সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইছিলাম। এখানে এই বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে বলো? বলছিল না বিলাসী গল্পে এরকম একটা লাইন ছিল না, যে কিরকম লাইন ছিল, যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইছিলাম। এখানে এই বস্তুটা, এই যে বস্তুটি, এই বস্তুটা কি? এটা কি মানবতা, নাকি এটা প্রেম, নাকি এটা লৌকিকতা, নাকি সম্পদের লোভ? কি ছিল বলো? কি ছিল এটা বলো? ঠিক আছে, অলরেডি শুরু হয়ে গেছে না আমাদের যে গেম চেঞ্জার ব্যাচটা, এটা 28 মে থেকে ক্লাস শুরু হবে। 28 মে, হ্যাঁ, 28 মে থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলেছিল, এই বস্তুটা কি বুঝেছিল বলো? এই বস্তুটা কি বুঝেছিল এটা? আচ্ছা, আমরা একটু দেখি এই বস্তুটা কি বুঝেছিল। এই জায়গায় বিলাসী সম্পর্কে বলছিল। এই যে বিলাসী এত সেবা যত্ন করে কাকে সুস্থ করে তুলছিল? এত সেবা যত্ন করে সুস্থ করে তুলছিল কাকে? তুলছিল তোমার মৃত্যুঞ্জয়কে। তো এই মৃত্যুঞ্জয়কে মূলত এই ভালোবাসার মাধ্যমে, ভালোবাসার দ্বারাই মূলত কি তাকে সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলছিল। তো এই বস্তুটার কথা এখানে নেরা বলছিল। এই কথাটা নেরা বলছিল। নেরা কে বলছিল এই কথাটা? এই কথাটা বলছিল নেরা বলছিল যে বস্তুটা, অর্থাৎ কি এই প্রেম সম্পর্কে বলছিল। কি সম্পর্কে বলছিল? প্রেম সম্পর্কে বলছিল। আশা করি ক্লিয়ার। কি সম্পর্কে বলছিল? প্রেম সম্পর্কে বলছিল। ওকে, চলো এবার দেখি একটু। বলছে নেরার স্কুলে যাতায়াতের পথ কত ক্রুশ দূরে বলো? নেরা যে স্কুলে যাইতো, এই স্কুলে যে যাওয়ার যে পথ, এই পথের দূরত্ব কত ছিল? নেরা স্কুলে যাতায়াতের পথ কত দূর পর্যন্ত ছিল? 1 নাকি 2 নাকি 4 নাকি 3? কত ক্রুশ? ক্রুশ মানে কি? মাইল। ক্রুশ মানে কি? মাইলের দ্বিগুণ বোঝায়। মাইলের কি বোঝায়? ক্রুশ মানে মাইলের দ্বিগুণ বোঝায়। মাইলের কি বোঝায়? দ্বিগুণ বোঝায়, বুঝছো? ক্রুশ মানে কি? মাইল। একটু এইদিকে দেখি। এবার দেখো, এই যে নেরা বিলাসী গল্পে দুঃখ, মানে বিলাসী গল্পে যারা আছে, যারা পড়াশোনা করতে যায়, তাদের যে দুঃখ, তাদের যে দুর্দশা, তাদের যে কষ্ট, এই কষ্টের কথা উল্লেখ করতে গিয়ে নেরা বলছিল, এই যে দেখো তোমরা একটা ভুল করতেছো। কি বলতেছো? এই যে তোমরা একটা ভুল করতেছো। কি ভুল করতেছো বলো তো? তোমরা সবাইকে
অনেকে 2 আনস করতেছে, কত আনস করতেছে 2। এবার এখানে বলছে যে যাতায়াত, কি বলছে যাতায়াতের পথ, যাতায়াতের পথ মানে কি যাওয়া এবং আসার কত দূরত্ব, যাওয়া আসার দূরত্ব, যাওয়া আসার দূরত্ব। তো আমরা জানতাম কি, আমরা জানতাম সে যাইতে লাগাইছে কত লোক, যাইতে লাগাইছে 2 ক্রোশ, যাওয়ার পথ হচ্ছে 2 ক্রোশ, আর আসা তাহলে আসবেও 2 ক্রোশ, আসবেও কত ক্রোশ 2 ক্রোশ, তাহলে 2 আর 2 কত ক্রোশ 4 ক্রোশ, তার মানে উত্তর হবে কি 4 ক্রোশ। তার মানে যাতায়াত মানে কি যাওয়া এবং আসা, যাওয়া এবং আসা, যাওয়া এবং আসার যে পথ, এই পথটা কত ক্রোশ, এই পথটা হচ্ছে 4 ক্রোশ, এই পথটা কত ক্রোশ 4 ক্রোশ। আশা করি বুঝতে পারছো কত ক্রোশ 4 ক্রোশ। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখি, বলছে অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল। অসুস্থ যখন ছিল, মৃত্যুঞ্জয় যখন কি ছিল অসুস্থ ছিল, এই অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায়, 7 থেকে 8 দিন নাকি 8 থেকে 10 দিন নাকি 10 থেকে 15 নাকি 15 থেকে 20 দিন। এইখানে কিন্তু এই বিলাসী গল্পে অনেকগুলা দিনের কথা উল্লেখ আছে, তোমরা একটু এইগুলো একটু ভালো করে দেখবে। যে একটা আছে যে কত মাস সে বিছানায় পড়েছিল বা বিছানায় শুয়েছিল, ঠিক আছে, প্রায় 1.5 মাস, প্রায় কত মাস 1.5 মাস, ঠিক আছে, প্রায় কত মাস 1.5 মাস। তো এই দিকে একটু তাকাই, তার মানে অসুস্থ থাকাকালে এই মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল। এটা কি 7 থেকে 8 দিন ছিল নাকি 8 থেকে 10 দিন নাকি 10 থেকে 15 দিন নাকি 15 থেকে 20 দিন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আর এই বিলাসী গল্পে থেকে তোমরা একটা এমসিকিউ পাবাই, ঠিক আছে। বিলাসী গল্প থেকে কি তোমরা একটা বা দুইটা এমসিকিউ পাবে, দুইটাও পাইতে পারো, কিন্তু তুমি দেখবে যে কোশ্চেনগুলো এরকম ভাবেই করছে, কোশ্চেনগুলো কি এরকম ভাবেই করছে বিলাসী গল্পের, একটু মাথায় রাখবে, ঠিক আছে। আর বিলাসী গল্প কোন পত্রিকা থেকে না হয় এটা তো জানাই, যে ভারতীয় পত্রিকা, লিখছে তোমার এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার কথা হচ্ছে যে এই বিলাসী গল্পে অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে, সবগুলো একটু ভালো করে দেখবে। আচ্ছা, এইটার উত্তর হবে 10 থেকে 15 দিন। কতদিন 10 থেকে 15 দিন। তার মানে এই অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল 10 থেকে 15 দিন, 10 থেকে 15 দিন, 10 থেকে কি 15 দিন অসুস্থ থাকাকালীন অবস্থায়। আচ্ছা, বিলাসী গল্পে তৎকালীন সমাজে কোন চরিত্রতে স্পষ্ট হয়ে উঠছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কারণ সেটা তোমার একটা গল্প থেকে, প্রতিটা গল্প থেকে এরকম আসতে পারে, প্রতিটা গল্প থেকে কি এরকম আসবে। যে এইখানে বলছে না যে বিলাসী গল্পে তৎকালীন সমাজের কোন চরিত্রতে স্পষ্ট হয়ে উঠছে, এটা কি জাতভেদ প্রথা নাকি নিষ্ঠুরতা নাকি সাম্প্রদায়িকতা নাকি পরোপকারী। এবার তোমার আসতে পারে যে অপরিচিতা গল্পের মূল বিষয়টা কি ছিল, অপরিচিতা এই অপরিচিতা গল্পের মূল বিষয়টা কি ছিল, এটাই ছিল অপরিচিত গল্পের মূল বিষয়টা ছিল এই যে নারী সমাজের যে যৌতুক প্রথা, নারী এবং পুরুষ, হ্যাঁ, আমরা যদি দেখি নারী এবং নারী এবং কি পুরুষ, এই নারী এবং পুরুষ উভয়ে মিলে এই যে যৌতুকের বিরুদ্ধে কাহিনী, উভয়ে মিলে যে যৌতুক প্রথা সম্পর্কে তাদের যে সম্মিলিত প্রচেষ্টা ছিল অপরিচিতা। এবার আমরা যদি দেখি যে আমার পথ, ঠিক আছে, আমরা যদি দেখি আমার পথ, এই আমার পথের মূল কাহিনী ছিল কি, মানে নিজেকে জাগ্রত, মানে আত্মনির্ভরশীলতাই ছিল আমার পথের। তারপর আমরা যদি দেখি যে বিলাসী গল্পতে লিখলামই, তারপরে আমরা যদি দেখি মাসি পিসি, কি দেখি মাসি পিসি। তো এই মাসি পিসি গল্পের মূল পয়েন্ট কি ছিল, মাসি পিসি গল্পের মূল পয়েন্ট ছিল তোমার যে এই যে তোমার স্বামীর যে নির্যাতন অত্যাচার, এইটাই ছিল মাসি পিসি মূল গল্পের প্রেক্ষাপট, যে নির্যাতন এবং অত্যাচার, অসহায়। তো এইটা একটু মাথায় রাখবা, প্রতিটা গল্পের টপিকগুলো মাথায় রাখবা। তারপর আছে যে আমরা যদি দেখি মানব কল্যাণ, এই মানব কল্যাণ হিসেবে তোমার যে মানুষের যে মানব কল্যাণ, বর্তমান সময়ে যে সেবা করা হয় বা বর্তমানে 5 টাকা দান করে আমরা যে নিজেকে মহৎ মনে করি, এই মহৎ না, ঠিক আছে। মানব কল্যাণটা ছিল কি, মানব কল্যাণ ছিল তোমার মানুষের কি সঠিক পন্থায় মানুষকে সহযোগিতা করা, এইরকমটা। তার মানে কি অপরিচিতা, আমার পথ, মাসি পিসি, মানব কল্যাণ গেল। এবার হচ্ছে বিলাসী কি, বিলাসী জাত ভেদ প্রথা নিয়ে কথা বলছিল, কি নিয়ে জাত ভেদ প্রথা, রাইট। একজনে বলছে যে মাসি পিসি নারীর সংগ্রাম। আচ্ছা, এবার দেখি কথা হচ্ছে তোমার এইগুলা একটু মাথায় রাখতে হবে, এগুলো একটু কি করতে হবে, মাথায় রাখতে হবে। কারণ সে তোমার প্রতিটা গল্প দেখে দেখো যে এরকম চলে আসে। আচ্ছা, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, রেইনকোট গল্পে নুরুলহুদা কাকে জড়িয়ে ধরে চুম্বন করতে ইচ্ছে করছে, বলো। এদিকে একটু তাকাই, বলছে রেইনকোট গল্পে নুরুলহুদা কাকে জড়িয়ে ধরে চুম্বন করতে ইচ্ছে করছে, কাকে জড়িয়ে ধরে কি চুম্বন করতে ইচ্ছে করছিল, কাকে,
বলো কাকে, সেটা কি পিয়নকে নাকি স্ত্রীকে নাকি মিলিটারিকে নাকি প্রিন্সিপালকে? আমরা এই জায়গায় একটু প্রিন্সিপাল সম্পর্কে জানবো, এই জায়গায় একটু কি জানবো, প্রিন্সিপাল সম্পর্কে জানবো। এই প্রিন্সিপাল কে ছিল? ডক্টর আফাজ আহমেদ ছিল প্রিন্সিপাল। ডক্টর আফাজ আহমেদ ছিল কি প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল সাহেব বলছিল একটা কথা, কি কথা বলছিল? বলছিল যে শহীদ মিনার যে আছে, এই শহীদ মিনার আছে পাকিস্তানের শরীরের কাটা, পাকিস্তানের শরীরের কাটা। তার মানে পাকিস্তানের শরীরের কাটা বলছিল কে? শহীদ মিনার কে? এটা হচ্ছে প্রিন্সিপাল বলছিল। কে বলছিল? প্রিন্সিপাল সাহেব বলছিল। কে বলছিল? প্রিন্সিপাল সাহেব বলছিল। এইদিকে একটু তাকাই, এদিকে একটু তাকাই, কি বলছি একটু এদিকে দেখি, কি বলছি? বলছি যে পাকিস্তানের যে শরীরের কাটা, এই পাকিস্তানের শরীরের কাটা শহীদ মিনারকে কে বলছিল? শহীদ মিনারকে কে বলছিল? প্রিন্সিপাল সাহেব বলছিল। এটা একটু মাথায় রাখবা, প্রিন্সিপাল সাহেব বলছিল। আচ্ছা স্ত্রী কে ছিল এই গল্পে? স্ত্রী ছিল হচ্ছে আসমা। স্ত্রী ছিল কি? আসমা, ঠিক আছে, আসমা। এই স্ত্রী একটা কথা বলছিল, কি বলছিল? যে মানে তোমার তো আবার হাঁপানির টান আছে। কি বলছিল? তোমার তো আবার হাঁপানির টান আছে, তোমার তো আবার কি হাঁপানির টান আছে, ঠিক আছে। তুমি কি করো? তুমি সে রেইনকোটটা পরে যাও, ঠিক আছে। মিটুর যে রেইনকোটটা আছে এই রেইনকোটটা কি পরে যাও, ঠিক আছে, এই রেইনকোটটা পরে যাও। ওকে ডান। এবার দেখি তো এই জায়গায় এই গল্পের পিয়ন ছিল হয়েছে কি? পিয়নকে জড়িয়ে ধরে কি চুম্বন খাইতে ইচ্ছে করছিল। কারণ কি পিয়ন যখন আসছিল, পিয়ন যখন দরজা এসে কট 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 করতেছিল, তখন কি নুরুল হুদা বয়ে বিত যে আল্লাহ জানে কি হয় আজকে, ঠিক আছে, কিছু একটা হবে হইতো। তো এই কিছু একটা হবে হইতো, বয়ে বয়ে কি দরজা করতেছে যে মিলিটারি বুদ্ধি চলে আসছে, আইসা হয়তো আমাকে গুলি করে মেরে ফেলবে এরকম। তো কুইলা যখন থেকে পিয়ন, তখন তো সে মনে করছে একেবারে ভয় ভীতি কেটে গেছে এবং জোরে ধরে একেবারে চুম্বন করতে তখন ইচ্ছে হয়েছিল। আচ্ছা আশা করি বুঝতে পারছো। আর এই রেইনকোট গল্পটা মূলত ছিল কি? মুক্তিযোদ্ধা নির্ভর। কি নির্ভর? মুক্তিযোদ্ধা নির্ভর। আচ্ছা এবার দেখি কোয়েশ্চন। এবার আচ্ছা রেইনকোট গল্পে রেইনকোটটা কি বহন করছিল বলো? এই যে এই কোয়েশ্চনটা তোমাদের অনেকেরই সমস্যা, এই কোয়েশ্চনটা তোমাদের দেখবো যে অনেকেরই সমস্যা। আচ্ছা এবার বলো এই রেইনকোট গল্পে এই দিকে একটু তাকাই, এইদিকে একটু তাকাই, বলছি কি রেইনকোট গল্পে এই যে রেইনকোটটা, এই রেইনকোটটা কি বহন করছে? এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নাকি মুক্তিযুদ্ধের চেতনা নাকি ভাষা আন্দোলনের ঘটনা? কি প্রকাশ করছে বলো? সবাই একটু কমেন্ট করি, হ্যাঁ সবাই একটু কমেন্ট করি, ঠিক আছে, সবাই একটু কমেন্ট করি যে কি বলছে যে রেইনকোট গল্পে এই রেইনকোটটা কি বহন করে? এটা কি মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে নাকি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নাকি মুক্তিযুদ্ধের চেতনা নাকি মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলনের ঘটনা? কি প্রকাশ করে বলো? সবাই হ্যাঁ, এই পোলাপান উল্টাপাল্টা কমেন্ট করতেছে কেন? উল্টাপাল্টা কমেন্ট না করে যেটা বলছি সেটা কমেন্ট করো, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, এটা যে কেউ পারবা না এটা আমি শিওর, হ্যাঁ, নাকি পারবা? ওরে আল্লাহ, তোমরা তো পারো, ও মা তোমরা তো পারো, হ্যাঁ। আমি ভাবছি তোমরা পারবা না, কিন্তু তোমরা পারো। তোমাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ, ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ, কারণ তোমরা পারো অনেক। আচ্ছা এবার দেখি এই রেইনকোট গল্পটা মূলত মুক্তিযোদ্ধা নির্ভর, মানে মুক্তিযোদ্ধাকে নিয়ে লিখছে। এই মুক্তিযোদ্ধা কোথাকার মুক্তিযোদ্ধা? এটা হচ্ছে ঢাকা শহরের অবস্থাটাকে নিয়ে লিখছিল, ঢাকা শহরের অবস্থাটাকে নিয়ে লিখছিল। আর এই রেইনকোটটা যেটা আছে, এই রেইনকোট হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। কি বলছে? মুক্তিযুদ্ধের চেতনাকে বহন করছে। এই যে রেইনকোটটা ছিল, এই রেইনকোটটা কি ছিল? এই রেইনকোটটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে বহন করছিল। কে? মুক্তিযুদ্ধের চেতনাকে বহন করছিল। আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ, মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনাকে। আচ্ছা এবার দেখি, এবার বলছে আচ্ছা রেইনকোট গল্পে বিত নুরুল হুদা সাহসী হয়ে ওঠার মূল কারণ কি? মানে রেইনকোট গল্পে দেখবো যে হঠাৎ করে কি নুরুল হুদা কি একেবারে সাহসী হয়ে ওঠে। তো এই যে নুরুল হুদা যে এত সাহসী হয়ে উঠলো, এত সাহস তার মধ্যে চলে আসলো, এই সাহসটা তার মধ্যে কি করে চলে আসছিল বলো? নুরুল হুদার এত সাহস, এই সাহসটা তার মধ্যে কিভাবে সঞ্চয় হয়েছিল বা কিভাবে চলে আসছিল? একটু বলো ভাইয়া, একটু বলো যে রেইনকোট গল্পে নুরুল হুদা এত সাহসকে, এটা কি মিসক্রিয়ান্টদের ঠিকানা জানায়? মানে মিসক্রিয়ান্ট যারা ছিল, মিসক্রিয়ান্ট বলতে কাদের বুঝেছিল এখানে? মিসক্রিয়ান্ট বলতে এখানে মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে বুঝেছিল। কাদেরকে বুঝেছিল? যারা মুক্তিযোদ্ধা ছিল। আবার কথা হচ্ছে কুলিদের আস্তানা জানতো বলতে, যারা কুলি ছিল এই কুলিদের আস্তানা জানতো বলে নাকি বলো? এটা কি জানতো? নাকি গেরিলাদের সঙ্গে আঘাত থাকে, মানে যারা গেরিলা যোদ্ধা ছিল তাদের সঙ্গে আঘাত থাকে, মানে তাদের সম্পর্কে ধারণা থাকে, নাকি সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম? আচ্ছা একটু দেখি এই রেইনকোট গল্পে যখন নুরুল হুদা রেইনকোটটা যখন গায়ে দিছিল, রেইনকোটটা কি পড়ছিল, রেইনকোটটা যখন শরীরে পড়ছিল, তখন তার ভিতরে তার শ্যালক যে ছিল মিটু যে ছিল, ওই মিটু কি করছিল? মিন্টু এসে তোমার যুদ্ধে গেছিল। তো যুদ্ধে যাওয়ার আগে কি রেইনকোটটা রেখে গেছিল। আর এই রেইনকোটটা পরার পরে নুরুল হুদার ভিতরে একটা কি সাহস চলে আসে, মুক্তিযোদ্ধাদের একটা সাহস চলে আসে। তো এই কারণে মূলত উষ্ণতা ও দেশপ্রেমটা তৈরি হয়েছিল, যার ফলে কি রেইনকোট গল্পে নুরুল হুদা কি সাহসী হয়ে উঠছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চন দেখি একটু, আচ্ছা
এই জায়গায় দেখো খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গায় এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখে যে উক্তিগুলা মাসিপিসি গল্পে যে উক্তি আছে না, মাসিপিসি গল্পে তো অনেক উক্তি আছে, তো এই উক্তিগুলো খুবই কি গুরুত্বপূর্ণ। তোমরা এই উক্তিগুলো একটু ভালো করে দেখতে হবে, এই উক্তিগুলো কি করতে হবে, একটু ভালো করে দেখতে হবে। বলছে সজাগ রইতে হবে রাতটা, এই উক্তিটা কার? সজাগ হইতে হবে রাতটা, এই উক্তিটা কার? সবাই একটু কমেন্ট করে সবাই, মানে এই উক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা একটু দেখি মাসি সম্পর্কে একটু দেখি। প্রথমে যে মাসি কি উক্তি বলছিল, এই গল্পে মাসি কি উক্তি বলছিল? প্রথমে একটা উক্তি বলছিল কিটা, যে ফের আসুক। কি বলছে? ফের আসুক। কি বলছে একটু দেখো, দেখো এদিকে একটু থাকে, এইদিকে একটু থাকে, ঠিক আছে? এই জায়গায় একটা কথা বলছিল যে কোন সুটির রাখো দেখি কয়লেশ, কোন সুটি, মানে একটা কথা বলছিল এরকম যে কোন সুটি রাখো দেখি কয়লেশ। এই কথাটা কে বলছিল? এটা অনেকবার আসে, কোন সুটি রাখো, কোন সুটি রাখো দেখি কইলেশ, কোন সুটি রাখো দেখি কইলাস, ঠিক আছে? কোন সুটি রাখো দেখি কি কৈলাস, কৈলাস তোমার, কোন সুটি রাখো দেখি কৈলাস তোমার। এই কথাটা বলছিল মাসি, এই কথাটা কে বলছিল? মাসি। একটু এইগুলা নোট করে নাও, এই উক্তিগুলো একটু নোট করে নাও, এই উক্তিগুলো একটু কি নোট করে নাও, কারণ এইগুলা তোমার পরীক্ষায় বারবারই আসে, ঠিক আছে? এবার আরেকটা কথা বলছিল, সেটা বলছিল যে গড়ে এলে কাতির করবো না কেন, গড়ে এলে কি কাতির করবো না, কাতির না করবো কেন, ঠিক আছে? গড়ে এলে খাতির না করবো কেন, না করব কেন, এই কথাটা বলছিল। অর্থাৎ কি যখন আলহাদি সম্পর্কে, আলহাদি এবং মাসি এবং পিসি তিনজনে মিলে যখন কথা বলতেছিল, জামাইয়ের কথা বলতেছিল, তখন মনে তো কৈলাসকে বলছিল যে গড়েলে কাতির করবো না কেন, জামাই তো বজ্জাত হোক, ঠিক আছে? বজ্জাত হোক, কুনি হোক, হারামজাদা হোক, যাই হোক, আমাদের জামাই তো, আমাদের কি জামাই হোক, বজ্জাত তো কোন হোক, জামাই তো, এই কথাটাও বলছিল। কিন্তু এই কথাটা বলছিল মাসি যে বজ্জাত হোক, কি বলছিল? যে বজ্জাত হোক, কুনি হোক, জামাই তো, ঠিক আছে? জামাই তো, বজ্জাত হোক, কুনি হোক, জামাই তো, এই কথাটা বলছিল, এই কথাটাও বলছিল, ঠিক আছে? এই কথাটাও বলছিল, ঠিক আছে? আরো একটা কথা বলছিল, সেটা হচ্ছে কাপড়টা ছেড়ে আসি কানাই, কাপড়টা, এই যে যখন কানাই আসছিল, ঠিক আছে? কাপড়টা ছেড়ে আসি কানাই, কানাই, এই কথাটা বলছিল যখন কানাই এসে ধরে নিতে যাইছিল, কানাই যখন ধরে নিতে আসছিল, কানাই যখন কি হচ্ছিল, দৌড়ে নিতে আসছিল, ঠিক আছে? ওদেরকে ধরে নিতে আসছিল, তখন বলছিল যে কাপড়টা ছেড়ে আসি কানাই, ঠিক আছে? আরো একটা বিখ্যাত কথা বলছিল, বিখ্যাত উক্তি বলছিল, সেটা হচ্ছে বেলা আর নেই কৈলাস। কি বলছিল? বেলা আর নেই কৈলাস, বেলা আর নেই কৈলাস, বেলা আর নেই কৈলাস, এইটা বিখ্যাত। এখান থেকে দুইটা উক্তি বারবার আসে, বারবার। সেটা হচ্ছে কোন সুটি রাখো দেখি কৈলাস, আর একটা হচ্ছে বেলা আর নেই কৈলাস, কোন সুটি রাখো দেখি কৈলাস, বেলা আর নেই কৈলাস। আচ্ছা আরেকটা কথা বলছিল, সেটা হচ্ছে সজাগ রইতে হবে রাতটা, ঠিক আছে? আরেকটা কথা বলছিল কি, এই যে সজাগ রইতে হবে রাতটা, এই কথাটা কে বলছিল? এই মাসি বলছিল। কে বলছিল? আমাদের এই মাসি বলছিল যে সজাগ রইতে হবে রাতটা। তো এইখানে মাসি যা যা উক্তিগুলো তোমাদের গুরুত্বপূর্ণ ছিল, এই সবগুলা কি বলে ফেলছি। আর একটা কথা বলছিল লাস্ট, সেটা হচ্ছে জামাইকে নিয়ে একটা কথা বলছিল যে ফের আসুক যতদিন তাকে আদরে রাখবো, ফের আসুক কি আদরে রাখবো, যতদিন তাকে আদরে রাখবো যতদিন তাকে। এই যে উক্তিগুলা বলছিল, এই উক্তিগুলা তোমরা একটু ভালো করে দেখে নিবা মাসি সম্পর্কে, এই উক্তিগুলা কি মাসি সম্পর্কে দেখবা। এইদিকে তাকাই, মাসি সম্পর্কে কি দেখবো? কোন সুটি রাখো দেখি কৈলাস, আরেকটা দেখবো গড়ে এলে কাতির করবো না কেন, বজ্জাত হোক, কুনি হোক, জামাই তো, তারপর কি কাপড়টা ছেড়ে আসি কানাই, তারপর বলছিল বেলা আর নেই কৈলাস, তারপর বলছিল ফের আসুক আদরে রাখবো যতদিন তাকে। এই উক্তিগুলা কে বলছিল? এই উক্তিগুলো বলছিল মাসি। আর এই সজাগ রইতে হবে রাতটা, এই উক্তিটা কে বলছে? এই উক্তিটা বলছে মাসি, এই উক্তিটা কে বলছে? মাসি, ঠিক আছে? এবার এদিকে একটু দেখাই, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। এই উক্তিগুলো তোমরা একটু নোট করে রাখবা। এবার দেখো কি বলছে, মাসি পিসি গল্পে কয়েকদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মরছে, শ্বশুরবাড়িতে কার মেয়েটা মারা গেছিল? মাসি পিসি গল্পে শ্বশুরবাড়িতে, ঠিক আছে? এবার দেখি যে মাসি পিসি গল্পে অল্প দিন আগে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরছে, বলো? কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরছিল, বলো? মাসি পিসি গল্পে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মরছিল অল্প দিন আগে কার মেয়েটা, মাসি পিসি গল্পে কার মেয়েটা মরছিল, বলো? এবার দেখি তোমরা যারা এখনো, তোমাদেরকে কি বলবো বলো, তোমাদেরকে নিয়ে আর কি বলবো, তোমাদের ভালোটা তোমরাই বোঝো, ঠিক আছে? কারণ এখন অনেক বয়স হয়েছে, এখন বড় হয়েছে, এখন বয়স হয়েছে, এখন তোমার নিজের ভালোটা তোমার নিজেকে বুঝতে হবে, বা নিজের ভালোটাকে নিজেকে বোঝা
উচিত। তো নিজের বারোটা নিজেকে বোঝা উচিত, নিজের বারোটা নিজেকে বুঝতে হবে। তো এটার জন্য তোমার কি সিরিয়াস হো ভাইয়া। আর কতদিন বলবো, ঠিক আছে? আমি অনেক কথা বলি তোমাদেরকে, অনেক কথা বলি, ঠিক আছে, যে ভাই সিরিয়াস হো, সিরিয়াস হো। প্রতিদিন গ্রুপে 2 থেকে 3টা পোস্ট করি, পোস্ট করে বলি যে ভাই সিরিয়াস হো, সিরিয়াস হো, ঠিক আছে? আমি তোমাদের যত বলা দরকার আমি ততই বলি। কেন বলি জানো? কারণ হচ্ছে আমি তোমার এই সময়টা পার করে আসছি, আমি জানি এই সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ তোমার জন্য। তো এখনো সিরিয়াস হো, সময় আছে। হ্যাঁ ভাইয়া সময় আছে, এখনো সিরিয়াস হো। আর আমাদের যে এক্সাম ব্যাচটা চলতেছে, তোমরা এক্সাম ব্যাচে তোমরা যারা আসো, তোমরা যারা অনেকেই অলরেডি ভর্তি হয়ে গেছো, তোমরা যারা আসো সবাই ভর্তি হয়ে যাও, আমাদের এই ক্যাপশনে বিস্তারিত সবকিছু দেওয়া আছে। আচ্ছা এবার দেখো, এই মাসি পিসির গল্পে অল্প দিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মারা গেছিল? এটা হচ্ছে রহমানের মেয়েটা মারা গেছিল। কার মেয়েটা? রহমানের মেয়েটা। এই যে রহমান নামে একজন মানুষ ছিল, ঠিক আছে, মানুষটা ছিল যখন আল্লাহ দিকে তাকাইয়া তার স্মৃতিচারণ হয়েছিল, স্মৃতিচারণ হওয়ার পরে তার মেয়েটা যে মারা গেছিল, যে জোর করে পাঠানোর পরে, ওইটা তার চোখে কি ভাসছিল, এটা তার চোখে কি ভাসছিল। হ্যাঁ, একজনে বলছে যে ভাইয়া পিসির উক্তিগুলো একটু বলবেন নাকি, পিসির উক্তিগুলো একটু বলবেন। হ্যাঁ বললে ভালো হইতো না? আচ্ছা দেখো সমস্যা নেই, পরবর্তীতে বলে দেবো ইনশাল্লাহ। এবার দেখি লাস্ট, একজনে বলছিল যে ভাইয়া কখন শেষ হবে, এবার দেখি লাস্ট এমসিকিউ হচ্ছে যে হৃদয় ভাইয়ের ক্লাস তোমার কাছে কেমন লাগে? লাস্ট এমসিকিউ হচ্ছে হৃদয় ভাইয়ের ক্লাস তোমার কাছে কেমন লাগে? সবাই ক্লাসে চলে যাওয়ার আগে তোমরা সবার প্রশংসা পাইতে কার না ভালো লাগে বলো, ঠিক আছে? প্রশংসা পাইতে কার না ভালো লাগে বলো, ঠিক আছে? তো প্রশংসা পাইতে সবারই ভালো লাগে, তো আমারও ভালো লাগে প্রশংসা পাইতে। তো এই যে হৃদয় ভাইয়ের যে ক্লাসটা করলা, এই হৃদয় ভাইয়ের ক্লাস তোমার কাছে কেমন লাগলো? চলে কোনো রকম, নাকি ভালো লাগে, নাকি অধিক ভালো লাগে যা বলে বোঝানো যাবে না, নাকি একেবারেই বাজে? বলো কেমন লাগে বলো। লাবণী খাতুন বলছে ক্লাস আর কতক্ষণ হবে? ক্লাস আর হবে না ভাইয়া, এটাই লাস্ট, ঠিক আছে? যে এটা কি চলে কোনো রকম, নাকি ভালো লাগে, নাকি অধিক ভালো লাগে যা বলে বোঝানো যাবে না, নাকি একেবারেই বাজে? কি হবে বলো, ঠিক আছে? তোমাদের দেখি একটু, হ্যাঁ, কার প্রশংসা পাইতে কার না ভালো লাগে বলো। আমারও ভালো লাগে প্রশংসা পাইতে, তো আমিও একটু প্রশংসা পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের যদি আস্থার জায়গায় হয়ে থাকি, তোমাদের যদি বর্ষার জায়গায় হয়ে থাকি, তোমাদের যদি ভালোবাসার জায়গায় থাকতে পারি বা ভালোবাসার জায়গায় থেকে থাকি, তোমার যদি আমার কথা ভালো লাগে, তোমার যদি আমার কথা বিশ্বাস হয়, তোমার যদি আমাকে মনে হয় যে ভাইয়া ভালো পড়ায়, ঠিক আছে, ভাইয়ার প্রতি বিশ্বাস করা যায়, তাহলে আমাদের লাস্ট গেম চেঞ্জার একটা কোর্স আছে। এই গেম চেঞ্জার কোর্সগুলা, ঠিক আছে, সেইগুলা কি তোমরা সবাই একটু কি করো, সবাই একটু চাইলে কি একটু ভর্তি হয়ে যাবো গেম চেঞ্জার কোর্স। বেশি দিন নাই, ঠিক আছে? গেম চেঞ্জার কোর্সে 28 তারিখ ক্লাস শুরু হবে। তোমরা সবাই একটু কি করবা, গেম চেঞ্জার কোর্সে আমি এনরোল করে ফেলবা ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা তোমাদের অনেক কিছু বললাম, ভালো থাকো তোমরা সবাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।